পরে জমিগুলো চটা ধরে গেলে নিড়ানি দিয়ে চটা ভেঙে দিতে হবে। এবার আমরা জেনে নেব মরিচ গাছের রোগ এবং পোকামাকড় দমন পদ্ধতি সম্পর্কে। প্রথমেই জেনে নিই মরিচ গাছের বিভিন্ন রোগ সম্পর্কে। চারা অবস্থায় ডাম্পিং অফ রোগ হতে পারে। এটা দমনের জন্য প্রতি কেজি বীজের সাথে 3 গ্রাম প্রোভেক্স মিশিয়ে ভালোভাবে শোধন করে নিতে হবে এবং বীজতলা শুকনো রাখতে হবে। এছাড়া গাছের আগা থেকে গোড়ার দিকে ক্রমান্বয়ে শুকিয়ে মারা যেতে পারে। একে ডাইব্যাক রোগ বলে। এ রোগ প্রতিরোধের জন্য 1 গ্রাম ব্যাভিস্টিন 1 লিটার পানির সাথে মিশিয়ে 15 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করে দিতে হবে। তাছাড়া কোনো গাছে হলুদ মোজাইক ভাইরাস আক্রমণ করলে দ্রুত সেই গাছটি উপড়ে ফেলে পুড়িয়ে ফেলতে হবে। এবার আমরা জেনে নেব মরিচের পোকামাকড় দমন পদ্ধতি সম্পর্কে। এরপরে জেনে নেব মরিচের পোকামাকড় দমন পদ্ধতি সম্পর্কে। মরিচ গাছের চারায় ক্ষুদ্র ক্ষুদ্র মাকড়ের আক্রমণে পাতা কুঁকড়িয়ে যেতে পারে। এটা দমনের জন্য প্রতি লিটার পানিতে 2 গ্রাম থিওভিট মিশিয়ে 10 দিন পর পর স্প্রে করে দিতে হবে। এছাড়া থ্রিপস বা জাপ পোকার আক্রমণ হতে পারে। এগুলো দমনের জন্য ম্যালাথিয়ন 50 ইসি 1 মিলিলিটার নিয়ে 1 লিটার পানিতে মিশিয়ে তারপর স্প্রে করে দিতে হবে। তবে ফসল সংগ্রহের আগে ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে না করাই ভালো। আর যদি স্প্রে করা হয়ও তার প্রায় 5 থেকে 7 দিন পর ফসল সংগ্রহ করতে হবে। সব শেষে ফসল সংগ্রহের পালা। চারা রোপণের প্রায় 30 থেকে 40 দিন পর গাছে ফুল দেখা যায় এবং এর প্রায় 25 থেকে 30 দিন পর কাঁচামরিচ পরিপক্ক হয়। এই কাঁচামরিচ পাকতে আরো প্রায় 25 থেকে 30 দিন সময় লাগে। সাধারণত কাঁচামরিচ সংগ্রহের ক্ষেত্রে প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার সংগ্রহ করা যায়, আর পাকা মরিচ সংগ্রহের ক্ষেত্রে 15 দিন পর পর 2 থেকে 3 বার সংগ্রহ করা যাবে। এবার জেনে নিই ফলন সম্পর্কে। জাত ভেদে বিভিন্ন মরিচ থেকে বিভিন্ন রকম ফলন পাওয়া যায়। তবে কাঁচা মরিচের ক্ষেত্রে প্রতি হেক্টর জমিতে প্রায় 6 থেকে 10 টন এবং শুকনা মরিচের ক্ষেত্রে প্রতি হেক্টর জমিতে প্রায় 1.5 থেকে 2.5 টন মরিচ পাওয়া যায়। তাহলে আমরা মরিচ উৎপাদন পদ্ধতি এবং এর রোগ ও পোকামাকড় দমন পদ্ধতি সম্পর্কে জানলাম। এবার চলো জেনে নিই টবে কিভাবে মরিচের চারা উৎপাদন করা যায়। চারা রোপণের জন্য 6 থেকে 10 ইঞ্চি ব্যাসের এমন মাটির বা প্লাস্টিকের টব নিতে হবে। আর মাটি তৈরির ক্ষেত্রে 1 ভাগ বেলে, 1 ভাগ দোআঁশ এবং 1 ভাগ গোবর সার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টবের গোড়ার দিকের ছিদ্রে একটি হাঁড়ি বা কলসি বা ইটের টুকরা রাখতে হবে যেন পানি নিষ্কাশন সহজ হয়। এরপর টবটিকে মাটি দিয়ে ভালোভাবে পূর্ণ করে চারা রোপণ করতে হবে। চারা রোপণের পর ঝাঁঝরি দিয়ে সেচের ব্যবস্থা করতে হবে। চারা রোপণের পর এটিকে প্রায় 6 থেকে 7 ঘন্টা সূর্যের আলোতে রাখতে হবে। তবে চারা রোপণের পর প্রথম কয়েকদিন দুপুরবেলা টবটিকে ছায়ায় রাখতে হবে। যদি টবের মাটিতে সারের অভাব হয় তাহলে মাটি সাদা হয়ে যাবে এবং রসের অভাব হবে। এক্ষেত্রে আমরা কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করতে পারি। তবে সার প্রয়োগের আগে অবশ্যই নিড়ানি দিয়ে নিতে হবে এবং সেচের কারণে যদি মাটি শক্ত হয়ে যায় তাহলে নিড়ানি দিয়ে চটা ভেঙে দিতে হবে। এবার আমরা জেনে নেব টমেটো চাষ পদ্ধতি সম্পর্কে। বাংলাদেশে অত্যন্ত পরিচিত একটি ফসল হচ্ছে টমেটো। এটি প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি ও সি সমৃদ্ধ। এটি সাধারণত রান্না করে সবজি হিসাবে অথবা সালাদ বা প্রক্রিয়াজাত করে সস তৈরিতে ব্যবহার করা হয়। এটি একটি শীতকালীন ফসল, তবে বর্তমানে গ্রীষ্মকালেও টমেটোর চাষ হচ্ছে। চলো এর বিভিন্ন জাতের নামগুলো জেনে নিই। শীতকালীন জাতের মধ্যে রয়েছে বাড়ি টমেটো 2 বা রতন, বাড়ি টমেটো 9 বা লালিমা, বাড়ি টমেটো 10 বা অনুপমা এবং বিনা টমেটো 3। এছাড়া বিদেশ থেকে আমদানিকৃত জাতের মধ্যে রয়েছে মার্গলো, রুমা বিএফ, এক্স হার্ট ইত্যাদি। আর গ্রীষ্মকালীন জাতের মধ্যে রয়েছে বাড়ি টমেটো 4, বাড়ি টমেটো 5, বাড়ি টমেটো 9, বাড়ি টমেটো 10 এবং বাড়ি টমেটো 11। তাছাড়া রয়েছে বাড়ি হাইব্রিড টমেটো 3 এবং বাড়ি হাইব্রিড টমেটো 4। এবার চলো জেনে নিই কিরকম মাটি দরকার
টমেটো চাষের জন্য। সাধারণত আলো বাতাস যুক্ত উর্বর দোআঁশ মাটিতে টমেটো ভালো জন্মে, তবে উপযুক্ত পরিচর্যার মাধ্যমে বেলে দোআঁশ থেকে এঁটেল দোআঁশ মাটিও ব্যবহার করা যায়। এবার চলো জেনে নেই চারা উৎপাদন পদ্ধতি সম্পর্কে। সাধারণত প্রতি হেক্টর জমিতে 200 গ্রাম বীজ বপন করা হয়। প্রথম অবস্থায় 4টি বীজ তলায় 50 গ্রাম করে বীজ বপন করা হয়। এক্ষেত্রে প্রতিটি বীজ তলার আকার হবে 3 গুণ 1 মিটার করে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ হবে 3 গুণ 1 মিটার। তারপর 8 থেকে 10 দিন পরে চারাগুলো তুলে দ্বিতীয় বীজতলায় 4 গুণ 4 সেন্টিমিটার দূরে দূরে বপন করা হয়। এতে করে চারা গাছগুলো বেশ সবল হয়ে ওঠে। তাছাড়া শীতকালীন জাতের ক্ষেত্রে সেপ্টেম্বর অক্টোবর মাসে বীজ বপন করাই উত্তম। এবার চলো জেনে নেই জমি তৈরি ও সার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে। সাধারণত 4 থেকে 5টি চাষ ও মই দিয়ে জমি ঝুরঝুরে করে নিতে হবে। তাছাড়া মাটির প্রকৃতি ও স্থান ভেদে 1 মিটার চওড়া ও প্রায় 15 থেকে 20 সেন্টিমিটার উঁচু বেড তৈরি করা হয়, আর প্রতিটি বেডের মাঝে 30 সেন্টিমিটার নালা রাখা হয়, যাতে করে সেচ এবং পানি নিষ্কাশন সুবিধাযুক্ত হয়। এবার চলো জেনে নিই সারের পরিমাপ সম্পর্কে। এক্ষেত্রে ইউরিয়া 2 থেকে 2.5 কেজি, টিএসপি 1.5 থেকে 2 কেজি, এমওপি 0.8 থেকে 1.2 কেজি এবং গোবর সার 30 থেকে 50 কেজি প্রয়োগ করা যেতে পারে। শেষ চাষের সময় সবটুকু টিএসপি 3 ভাগের 2 ভাগ এমওপি সার ভালোভাবে মাটির সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে। আর ইউরিয়া সার 3 কিস্তিতে প্রয়োগ করা হয়। সাধারণত চারা রোপণের প্রায় 10 দিন, 25 দিন এবং 40 দিন পর 3 কিস্তিতে ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হয়। আর বাকি 1 ভাগ এমওপি সার 2 ভাগে ভাগ করে 25 দিন এবং 40 দিন পর প্রয়োগ করতে হবে। এবার চারা রোপণের পালা। সাধারণত 20 থেকে 35 দিনের মধ্যে চারাগুলো রোপণ উপযোগী হয়ে ওঠে। চারা রোপণের জন্য আমাদের বীজতলা থেকে চারাগুলো বেশ সাবধানে তুলতে হবে, যেন এর শিকড়গুলো ছিঁড়ে না যায়। সাধারণত পরন্ত বিকেলে চারাগুলো রোপণ করা হয়। চারা রোপণের পূর্বে অবশ্যই জমিতে সেচ দিয়ে নিতে হবে। 1 মিটার চওড়া বেডে সাধারণত 2 সারিতে চারাগুলো রোপণ করা যেতে পারে। এক্ষেত্রে প্রতিটি সারের দূরত্ব হবে প্রায় 60 সেন্টিমিটার এবং প্রতিটি চারার দূরত্ব হবে প্রায় 40 সেন্টিমিটার। এরপর জেনে নেব চারা গাছের আন্তঃপরিচর্যা সম্পর্কে। টমেটো ক্ষেত অবশ্যই আগাছা মুক্ত রাখতে হবে এবং চারা রোপণের প্রথম 3 থেকে 4 দিন পর্যাপ্ত সেচের ব্যবস্থা করতে হবে। এরপর যখনই মাটিতে পানির অভাব হবে, অর্থাৎ রসের অভাব হবে, তখনই সেচের ব্যবস্থা করতে হবে। তবে সেচের বা বৃষ্টির পানি যেন জমে না থাকে, সেজন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। প্রথম ফুলের গোছায় নিচের কুশিটি ছাড়া অবশিষ্ট সকল পার্শ্ব কুশি ছাঁটাই করতে হবে। এছাড়া বাঁশের খুঁটি দিয়ে চারা গাছকে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে হবে। এবার জেনে নেব টমেটো গাছের রোগ এবং পোকা দমন পদ্ধতি সম্পর্কে। টমেটো গাছের চারায় সাধারণত ডাম্পিং অফ নামক ছত্রাকজনিত রোগ হতে পারে। এ রোগে চারা গাছের গোড়ায় পানি ভেজা দাগ পড়ে, অনেক সময় গোড়া পচে যায়। তাছাড়া শিকড়ও পচে যেতে পারে। এই রোগ দমনের জন্য আক্রান্ত স্থানের জায়গায় চারপাশে মাটিতে রিডোমিল গোল্ড দিয়ে ভিজিয়ে দিতে হবে। ব্যাকটেরিয়া জনিত এ রোগে আক্রান্ত হলে অতি দ্রুত আমাদের গাছটি উপড়ে ফেলতে হবে এবং তা পুড়িয়ে ফেলতে হবে, নয়তো পরবর্তীতে এই গাছ থেকে অন্যান্য গাছও আক্রান্ত হতে পারে। এছাড়া টমেটো গাছে হলুদ মোজাইক ভাইরাসের আক্রমণ হতে পারে। ভাইরাস জনিত এই রোগে পাতার কিনারা থেকে মধ্য দিকে পাতা কুঁকড়িয়ে যায়। তাছাড়া পাতা খসখসে হয়ে এর মধ্য শিরাগুলো হলদে হয়ে ওঠে। এ রোগে আক্রান্ত হলে দ্রুত আমাদের গাছটি উপড়ে ফেলে পুড়িয়ে ফেলতে হবে। এ রোগ দমনের জন্য আমাদেরকে অবশ্যই ক্ষেত আগাছা মুক্ত রাখতে হবে এবং রোগ প্রতিরোধী জাত ব্যবহার করতে হবে। তাছাড়া যদি কোনো গাছে এ রোগ আক্রান্ত হয়, তাহলে তা আমাদেরকে যথাযথ ব্যবস্থার মাধ্যমে অপসারণ করতে হবে। সাধারণত এরকম সাদা মাছিগুলো এ ভাইরাস জনিত রোগ দ্রুত ছড়িয়ে দিতে পারে। তাই এই মাছি দমনের জন্য আমরা এডমায়ার নামক কীটনাশক 7 থেকে 10 দিন পর পর স্প্রে করে দিতে পারি। এতে আমরা ভালো ফলাফল পাবো। সবশেষে ফসল সংগ্রহের পালা। চারা রোপণের প্রায় 2 মাস পর থেকেই টমেটো পাকতে শুরু করে।
জাত ভেদে টমেটোর জীবনকাল 120 থেকে 150 দিনের মতো হয়। শীতকালে আমরা প্রতি শতক জমিতে প্রায় 250 কেজির মতো টমেটো সংগ্রহ করতে পারি এবং গ্রীষ্মকালে প্রায় 80 থেকে 100 কেজির মতো টমেটো সংগ্রহ করতে পারি। তাহলে তোমরা নিশ্চয়ই টমেটোর চাষ পদ্ধতি এবং এর পোকামাকড় দমন পদ্ধতি সম্পর্কে জেনেছো। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম চলো প্রথম থেকে আরেকবার তোমাদের মনে করিয়ে দিই। আমরা প্রথমেই শিখেছি মরিচ চাষ পদ্ধতি সম্পর্কে। বীজ তলায় মরিচ চারা উৎপন্ন করে তারপর তা আমরা জমিতে বপন করতে পারি। এরপর আমরা শিখেছি মরিচের রোগ দমন পদ্ধতি এবং পোকামাকড় দমন পদ্ধতি সম্পর্কে। মরিচ গাছে সাধারণত ডাম্পিং অফ অথবা ডাইব্যাক ইত্যাদি রোগ হতে পারে। এছাড়া ক্ষুদ্র মাকড়, জব এবং থ্রিপস পোকার আক্রমণ দেখা যায়। এই সমস্ত পোকার আক্রমণ রোধের জন্য আমরা ছত্রাকনাশক কিংবা কীটনাশক ব্যবহার করতে পারি। এরপর আমরা জানলাম টমেটো চাষ পদ্ধতি সম্পর্কে। টমেটো চাষের ক্ষেত্রে আমরা প্রথমে বীজতলায় চারা উৎপন্ন করে তা জমিতে বপন করে উপযুক্ত ফলন পেতে পারি। তাছাড়া আমরা টমেটোর বিভিন্ন পোকামাকড় এবং রোগ দমন পদ্ধতি সম্পর্কেও শিখেছি। টমেটো গাছেও মোজাইক ভাইরাস এছাড়া বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাকের আক্রমণ হতে পারে। এগুলো রোগ প্রতিরোধের জন্য আমাদের উপযুক্ত ছত্রাকনাশক ব্যবহার করতে হবে কিংবা উপযুক্ত কীটনাশক ব্যবহার করতে হবে। আজকের এই পড়াগুলোর উপরে তোমাদের এখন দুটো বাড়ির কাজ দেব। তোমাদের প্রথম বাড়ির কাজ থাকবে কিভাবে টবে আমরা টমেটো চারা উৎপন্ন করতে পারি তা বর্ণনা করো, এবং দ্বিতীয় বাড়ির কাজ থাকবে মরিচের চারা উৎপাদনের জন্য আমাদের কিভাবে জমি তৈরি করতে হবে তা ব্যাখ্যা করো। তোমরা এই বাড়ির কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করবে এবং স্কুল খোলার পরে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে প্রদান করবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ। তোমরা যদি আজকের এই ক্লাসটি পুনরায় দেখতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারো। Assalamu alaikum, my dear students. This is Sheikh Hassan Jamil, your English teacher. Welcome to Amar Ghore, Amar School. Today we will be reading from English for Today, Class 7, Unit 9, Lesson 2. Unit 9, Climate Change, we were reading. In Lesson 1, Mother Earth in Crisis, we have already read about it. Now today in lesson 2 we are going to discuss about a new topic, that is heating up of earth. In previous class already we came to know how our mother earth is in crisis. So for the sequel of the same unit, today few are the new things going to learn. After completing this lesson, our learning outcomes are going to be read and understand texts, talk about climate and environment, ask and answer questions, take part in role plays, and write about guided and semi-guided sentences and passages. While completing this entire lesson, some of the key words we need to focus on. And what are the words? Here they are. Heat up. Number 2, responsible. Number 3, fuels. Number 4, oil. Number 5, coal. Number 6,
pollution. Number 7, carbon dioxide. And number 8, atmosphere. Now we will be reading a short passage followed by some of the tasks. So let's look at them. The passage is taken from the booklet Mr. Anwar gave to Arif and Samina. Read the passage carefully. The sun is getting hotter. It is also very old. It is about 4,500 million years old. The Earth's climate has been changing for all those years. But the climate is heating up much faster now. Humans and their machines are responsible for the rapid heating up of the Earth. Almost all machines use fuels such as oil, gas, or coal. All of them are polluting environment. Much of this pollution contains a gas called carbon dioxide. It is this gas which pollutes the atmosphere. Based on the reading of the passage, you have to now attempt practice B, which is true or false. Take a look. True or false? If false, give the correct information. Number 1. The Earth's climate has been changing for 4,500 million years. Only machines are responsible for the Earth's getting hotter. Number 3. Coal is one kind of fuel. Number 4. Carbon dioxide gas pollutes the environment. Number 5. Now the sun is not as hot as it was 10 years ago. Hopefully you have done it correctly. They were easy, weren't they? So let's go to the solution. Number 1. The Earth's climate has been changing for 4,500 million years. Is it true? Yes, it is. We have read it in the passage, didn't we? Number 2. Only machines are responsible for the Earth's getting hotter. Is it? No. False. The correct answer is going to be both humans and machines are responsible for the Earth's getting hotter. Now, number 3. Coal is one kind of fuel. Is it correct? Yes. There were lots of fuels. We read in the passage. Oil, gas, coal. Do you remember? Yes. So coal is one kind of fuel. It is correct. So, true. Let's move on to the next. Number 4. Carbon dioxide gas pollutes the environment. Yes, it is responsible. Isn't it? Yes, so it is true. So let's move on to the next one. Number 5. Now the sun is not as hot as it was 10 years ago. Ridiculous, isn't it? False. Sun is getting hotter. Let's move on to our next practice, practice C. This time we will be dealing with fill in the blanks. Look at the 5 sentences describing the process of heating up of the earth. Complete each sentence with a suitable word. Number 1. Humans use blank fuels blank to run machines. Number 2. Machines burn fuels and dash pollution. Number 3. Pollution contains blank such as carbon dioxide. Number 4. Carbon dioxide makes the atmosphere blank. Number 5. The climate is getting
blank rapidly now. So let's give it a try. So dear students, hopefully you made it correctly. So let's go to the solutions. Humans use different fuels in order to run machines. Machines burn fuels and cause pollution. Pollution contains gas such as carbon dioxide. Number 4, carbon dioxide makes the atmosphere polluted. Number 5, the climate is getting changed rapidly now. So dear students, let's talk about how have we come across these answers. Well, number 1 was human use different fuels. In the passage you must have remembered there was a line that we have many kinds of fuels named oil, coal, gas. This is the reason we had to select one word only, and that's the reason we chose different fuels. Or you can write many fuels. So, different fuels in order to run machines. They just gave you to run machines. It might put you in trouble that what are the words? I don't know what it is. I'm falling short of ideas. I understand. Sometimes it happens from the passage we do not give verbatim. It is not exactly the same. You have to understand the entire context, and to keep the meaning, you have to find out a meaningful sentences. Let's come to number 2. Machines burn fuels and cause pollution. Yes, we understand according to the meaning, cause is the appropriate word. But why we have used cause? Because you have seen previously another verb was preceded by burn, and that is the reason we have to keep the chain accordingly. Burn, and we have to use the next verb cause. If the subject was third person singular number, then you all know the verb is going to be with s. But here our subject is plural, machines, and this is the reason we have followed verb plural, burn, not burns. So since we have used a plural verb, it would follow till the end, burn, and the next verb we have got cause. Is that clear? Let's move on to the next one. Number 3. Pollution contains blank, and what it is going to be? Gas, such as carbon dioxide. The only gas name we came across in the entire passage, that is carbon dioxide. So I hope it was not difficult for you to find out that what is going to be the answer for this one. So gas is the appropriate answer for it. Let's move on to the next one. Number 4. Carbon dioxide makes the atmosphere polluted. Yes, we came to know in the final few lines in the passage that carbon dioxide makes the environment polluted. It is responsible for the pollution. The structure was different, but we got the message correctly. So to keep the message same, you have to structure it correctly. Let's move on to our next practice, that is practice D. In pairs. Here we have to discuss some of the means where you need to find out whether they heat up our atmosphere or not. Okay? So what are the means? Here they are. Number 1, riding a bicycle.
Does it contribute to warm up the atmosphere? Does it make the atmosphere hotter? Definitely not. Why not? Because it does not use any fuel like oil, coal, gas, which usually emit carbon dioxide gas. This is the reason it does not contribute to warm up the atmosphere. Let's move on to the next one. Riding a car. Definitely you have already understood it does use fuel, either gas or oil like petrol, octane, whatever it is. So definitely it emits carbon dioxide, and we already have read from the passage that carbon dioxide contributes to warm up the atmosphere. Next one, number 3, walking. Come on, we all know walking does not require any fuels, so no talk about it. Definitely it does not warm up the atmosphere. Next one, number 4, rowing a country boat. Do you know what is country boat? Yeah, a very little boat without an engine. Rowing a country boat. So you already have understood the person who is rowing a boat, the boat is without an engine. And the boat which is without an engine, it does not use any fuel. So definitely it also is not going to warm up the atmosphere. Number 5, riding a mechanized ferry boat. Have you ever seen mechanized ferry boat? It's a large boat which carries lots of vehicles and very huge and heavy vehicles. Monster-like vehicles like buses, trucks. So mechanized ferry boat definitely uses fuel, and it emits also carbon dioxide gas. So definitely our answer is going to be yes, it does warm up the atmosphere. So dear students, what are the things today we have done? We have read a passage. Based on reading the passage, we have attempted true or false, followed by fill in the blanks. Very interesting one. And next, we have practiced a pair discussion, talking about some of the activities which contributes to warm up our atmosphere. And we have also found out the reasons as well. Dear students, now let's go on to a little homework. It requires a little creative effort of yours. Okay? In practice D, we have practiced that some of the activities which contributes to warm up the atmosphere, and some of them do not. So can you find out some more like this? So I need 5, okay? You have to find out 2 such activities which do not contribute to warm up our atmosphere, and you have to find out 3 such things which contribute to warm up our atmosphere. Okay? Definitely I'm giving you a short help here. Some of the activities you already have noticed, emitting carbon dioxide gas plays a very vital role here, okay? So keep it in mind and give it a try. So this is your homework. After doing this homework, you have to submit it to your class teacher. So dear students, that's it for today. Stay home, stay safe, follow the instruction of government and the health protocols. If you want to watch this video again, you have to visit Amar Ghore Amar School official Facebook and their YouTube channel. Thank you.
আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের আখলাকে হামিদার কয়েকটা পাঠ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয়গুলো হলো পাঠ ৫ আমানত, পাঠ ৬ শ্রমের মর্যাদা, পাঠ ৭ ক্ষমা, শেষে আমরা কিছুটা আখলাকে তামিমা বা অসদাচরণ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখতে পারি সে বিষয়ে একটু দেখে নিই। আমানত কি, আমাদের পরিচয়টা তোমরা জানতে পারবে, পাশাপাশি এর গুরুত্বটা কি, কোরআন হাদিস কি বলেছে আমাদের গুরুত্ব সম্পর্কে। তারপরে শ্রম, এই শ্রমের পরিচয়টা আর ইসলাম শ্রমের কি কি মর্যাদা দিয়েছে সেই সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে। ৩ নম্বর, ক্ষমার পরিচয় জানতে পারবে এবং ক্ষমার গুরুত্ব কি, আল্লাহ তাআলা ক্ষমাশীল, এই বিষয়ে এই ক্লাস শেষে তোমরা জানতে পারবে। শেষে আমরা অসদাচরণ মানে আখলাকে জামিমা নিয়ে কিছু আলোচনা করব। অসদাচরণগুলি কি কি এবং সংক্ষেপে এর কুফলটা তোমরা আজকে বলতে পারবে। শিক্ষার্থীরা, আমরা এবার পাঠ ৫ শুরু করছি। পাঠ ৫ আমানত। আমানত হলো আরবি শব্দ গচ্ছিত রাখা, নিরাপদ রাখা, দায়িত্বে রাখা। পারিভাষিক আমরা বলতে পারি কারো কোনো সম্পদ অন্যের নিকট গচ্ছিত রাখা, দায়িত্বে রাখা, যথাযথভাবে হেফাজত করা, যথাযথভাবে মালিকের নিকট ফিরিয়ে দেওয়া, প্রত্যর্পণ করাকেই আমানত বলা হয়। যিনি এই গচ্ছিত দ্রব্য মালিককে ফিরিয়ে দেবেন তিনি হলেন আমিন বা আমানতদার। আমানতের মাল নষ্ট করা যাবে না, আমানতের মাল নিজে ভক্ষণ করা যাবে না, নিজে ব্যবহার করা যাবে না। যদি কেউ আমানতের মাল ভক্ষণ করে অথবা নষ্ট করে মালিককে যথাযথ ফিরিয়ে না দেয় তাহলে সেটা হবে খাইন বলা হয় বা খেয়ানতকারী, মানে আত্মসাৎকারী। এটাকে আমরা আরবিতে এরকম বলে থাকি, খাইন বলে থাকি, আত্মসাৎকারী। যিনি গচ্ছিত দ্রব্য মালিককে যথাযথ ফিরিয়ে দেয় না, নষ্ট করে ফেলে, তাকে খেয়ানতকারী বলা হয় বা আত্মসাৎকারী বলা হয়। এবার আমরা আমানতের গুরুত্ব বুঝবো। মানুষের প্রতিটি কাজ সম্পর্কে তাকে জবাবদিহি করতে হবে। প্রতিটি কাজের দায়িত্ব তার নিকট একটা আমানত স্বরূপ, সেটা যথাযথভাবে পালন করা। আর আমরা যদি পবিত্র আমানত রক্ষা করতে পারি তাহলে আমাদের সমাজে শান্তির বিরাজ করবে। শান্তি রক্ষায় সমাজে আমানত বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যিনি আমানত রক্ষা করেন সমাজে সবাই তাকে ভালোবাসে, বিশ্বাস করে, তার সাথে সম্পর্ক রাখে। সমাজে তাকে তার একটু মর্যাদায় থাকে অন্যরকম, যে লোকটা আমানতদার, তার কাছে দিলে কোনো কিছু কোনো নষ্ট করে না, সে সহজে হেফাজত করে এবং সুন্দরভাবে যথাযথভাবে ফিরিয়ে দেয়। ঠিক এর উল্টাটা, যে নাকি আমানত রক্ষা করে না, যে নাকি আত্মসাৎকারী, খেয়ানতকারী, তাকে কেউ পছন্দ করে না, ভালোবাসে না, বিশ্বাস করে না, তার কাছে কোনো কিছু দিতেও চায় না মানুষ, এবং সবাই তাকে ঘৃণা করে, তার সাথে বন্ধুত্বও করতে চায় না। সহপাঠীদের মধ্যে তাকে একটু এড়িয়ে চলে যে না, সে আমানত রক্ষা করে না, তার সাথে চলা যাবে না। আমানত রক্ষার গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিচ্ছেন আমানতের ব্যাপারে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা যেন আমানত সমূহ তার মালিককে যথাযথভাবে ফেরত দাও। সূরা আন-নিসায় বলছেন। এই কথায় আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্ব বোঝাতে যাচ্ছেন যে কেউ যদি আমাদের কাছে কোনো কিছু দেয় সেটা যেন আমরা যথাযথভাবে মালিককে ফেরত দেই। আমাদের জানমালের পাশাপাশি কথাবার্তাও আমানত স্বরূপ। আমরা যখন একসাথে বসি, সহপাঠীরা একসাথে বসি, কথাবার্তা বলি, সেখানে কিছু কিছু কথা থাকে যেগুলি সবার কাছে প্রকাশ করা যায় না, নিষেধ থাকে। সেই কথাটা আর অন্যদের কাছে ছড়াবো না, এটাও আমানত স্বরূপ। শিক্ষার্থীরা, তোমরা জানো হিজরতের কথা। আল্লাহ যখন নির্দেশ দিচ্ছেন এবার আপনি হিজরত করুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, যাওয়ার সময়ও যেখানে কাফিররা ঘর ঘেরাও করে রাখছে, রাসূলকে মেরে ফেলবে, তখন উনি আমানতের কথা ভুলেন নাই। তখন উনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করে গিয়েছেন। ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের দায়িত্ব বুঝে রেখেছেন, এবং এটা পরবর্তীতে যে আমানতের জিনিসগুলো ছিল সেগুলি কাফিররা যারা মারতে আসলে এদেরই ছিল, বুঝিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু আমানতদার ছিলেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানতের গুরুত্ব দিতে গিয়ে উনি নিজেই বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। অর্থ, যার আমানতদারি নেই তার ঈমান নেই। তার মানে বোঝা যাচ্ছে যে আমানতদারিটা কতটা গুরুত্বপূর্ণ।
আমার যদি আমানতদারি না থাকে, তাহলে যে আমি ইমানদার সেটার কোনো প্রমাণ নাই। এটা ইমানের সাথে তুলনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব বুঝিয়েছেন যে আমানত তার যথাযথ মালিককে ফেরত দিতে হবে। আমানতের খেয়ানত করা যাবে না, কারণ খেয়ানত করাটা মুনাফিকের লক্ষণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা। এখানে বলা হয়েছে মুনাফিকের তিনটি লক্ষণ। কি কি লক্ষণগুলো? কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। এই তিনটি লক্ষণ যার মধ্যে থাকবে বা তিনটি কোনো একটা থাকবে, তাহলে বোঝা যাবে সে এই যে মুনাফিকের লক্ষণের মধ্যে সে পড়ে গিয়েছে। আরেকটা বাণী নিয়ে আমরা আলোচনা করব। আমাদের খেয়ানতকারী যেমন মানুষ সমাজে ঘৃণিত, ঠিক এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। যেমন মানুষের কাছে ঘৃণিত, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা খেয়ানতকারীদের পছন্দ করেন না। তাহলে আল্লাহর পছন্দ যদি না হয়, একজন মানুষ যদি না হয়, সে যদি আমানতের খেয়ানত করে, সে তো মানুষের ক্ষতি করছে, নিজেরও ক্ষতি করছে, এবং আল্লাহর অপছন্দের বান্দার মধ্যে সে চলে গেল, এবং তার পরিণাম হবে ভয়াবহ। দুনিয়াতে সে হলো লাঞ্ছিত অবস্থায় জীবনযাপন করবে, আর আখিরাতে তার জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা, কারণ সে মুনাফিকের পর্যায়ে চলে গেছে। সে মুনাফিক, সে আল্লাহ রাসূলের ভালোবাসা থেকে বঞ্চিত, জান্নাত থেকে বঞ্চিত, তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। শিক্ষার্থীরা, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, পাঠ 6। শ্রমের মর্যাদা। শারফুল আমল, যে কাজ করে মানুষ, শ্রম দেয়, কষ্ট করে, চেষ্টা করে, তার কি মর্যাদা ইসলাম দিয়েছে সে নিয়ে আলোচনা করব। শ্রমটা কি? মানুষ তার নিজের বেঁচে থাকার জন্য, অপরের কল্যাণের এবং সৃষ্ট জীবের উপকারের জন্য যে কাজ করে, সেটাই হলো শ্রম। পরের লাইনগুলোতে আমরা দেখলে বুঝতে পারবো, যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত, তাহলে আমাদের দেশ উন্নতির দিকে যাবে। শ্রমের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? কোরআন মাজিদে বলছেন, নির্দেশ দিচ্ছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল জুমায় বলছেন, অতঃপর নামাজ শেষ হলে, সালাত শেষ, এবার তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহে অনুসন্ধানে ব্যাপৃত হও, খুঁজো আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আমাদের জন্য, সেই নিয়ামত খুঁজতে বলছেন আল্লাহ তাআলা। মানে সালাত আদায়ের পরে মসজিদে বসে বসেই শুধু আমি ইবাদত বন্দি করব না, আল্লাহ এটা বলেন নাই। ওইটা আরেক নির্দেশ, যে তুমি পৃথিবীতে ছড়িয়ে পড়ো, দেখো আল্লাহ তোমাকে রহমত কোথায় কি কি দিয়েছেন, ও তোমার রিজিকের অনুসন্ধান করো, খুঁজতে থাকো। আমাদের সালাত আদায় করে মসজিদে থাকতে বলেন নাই, এবং ঘুমিয়েও থাকতে বলেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছেন, ওনার একটা হাদিস, যে তোমরা ফজরের নামাজ আদায় করে রুজির অনুসন্ধান না করে ঘুমিয়ে পড়বে না। কোরআন এবং হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে শ্রম সম্পর্কে, কাজের সম্পর্কে। শিক্ষার্থীরা, এবার শ্রম কি মর্যাদা দিয়েছে, ইসলামের শ্রমের কি মর্যাদা দিয়েছে সে সম্পর্কে আলোচনা করব। শ্রমের মর্যাদা। ইসলামের শ্রমের মর্যাদা অনেক দিয়েছে, অত্যাধিক মর্যাদা দিয়েছে। ইসলাম শ্রমিকের যথাযথ ন্যায্য পাওনা, পারিশ্রমিক, এই ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছে। শ্রম দ্বারা অর্জিত খাদ্যকে ইসলামে উৎকৃষ্ট খাদ্য বলা হয়েছে, শ্রেষ্ঠ খাবার বলা হয়েছে। একটা নিয়ামত, আমি যে পরিশ্রম করে উপার্জন করেছি, সেই টাকায় বাজার করে খাইতেছি, এটা উত্তম খাদ্য বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং জীবিকা অন্বেষণে ইবাদত হিসেবে ঘোষণা করেছে। এই যে পরিশ্রম করে আমি উপার্জন করছি, কাজ করতেছি, আমার অফিসে, আমার ফ্যাক্টরিতে, মাঠে, খেতে খামারে, স্কুল কলেজ, যেখানে কাজ করছি, এই শ্রমটাকে ইবাদত হিসেবে ঘোষণা দিয়েছে। আমরা অনেকে হয়তো জানি না যে এই পরিশ্রমটাও যে ইবাদত হচ্ছে, এটা ইবাদতের মধ্যে গণ্য। হালাল পথে আমি হালাল রুজি অন্বেষণ করছি। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরজ ইবাদতের পরে হালাল রুজি অন্বেষণ করা একটি ফরজ ইবাদত। মানে আমরা যে ইবাদত বন্দেগী করছি, আমরা তো অনেকেই মনে করি যে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, হজ, যাকাত এইগুলি ইবাদত, কিন্তু ওই যে হালাল রুজি অন্বেষণ করা, রুজি উপার্জন করা, এটা ফরজ কাজের মতো, ফরজের পরে একটি ফরজ কাজ। তার মানে আমি যে শ্রম দিচ্ছি, যে স্থানে, যে অবস্থাতে আমি হালাল পথে শ্রম দিচ্ছি, প্রতিটি কাজে আমার ইবাদত হচ্ছে। যে তিনি তো তোমাদের জন্য ভূমি সুগম করে দিয়েছেন, কাজে তোমরা দিক দিগন্তে বিচরণ করো এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে আহার করো। শিক্ষার্থীরা, একটু খেয়াল করি, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভূমিকে সুগম করে দিয়েছেন। এখন আমরা কি করবো? ওখানে আমাদের রুজিটা খুঁজে নিতে হবে, বিচরণ করে দিক দিগন্তে।
আর কিভাবে খুঁজবো? আমাদের পৃথিবীতে কাজ করার জন্য শ্রমের উপকরণ দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আমাদের হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, হাত পা দিয়েছেন। এগুলো দিয়ে আমরা এই ভূমিতে বিচরণ করে করে আমি আমার রিজিকটা খুঁজে নিব, হ্যাঁ, এবং সেখান থেকে আমি আহার করব আল্লাহর দেওয়া রিজিক থেকে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমকে ভালোবাসতেন। পরিশ্রমী ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসে। শ্রমিকের মর্যাদা দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সম্পর্কে বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শ্রমজীবী আল্লাহর বন্ধু। তাহলে যারা পরিশ্রম করে, কাজ করে, তারা আল্লাহর বন্ধু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে আরো বলেছেন নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কোনোদিন আর খায়নি। মানে আমি নিজে পরিশ্রম করে যে উপার্জন করলাম এবং সেটা দিয়ে যখন আমি খাবার খাবো একে তৃপ্তি পাবো, এটাই। কারণ নিজে উপার্জন করে, কষ্ট করে, সারাদিন পরিশ্রম করে উপার্জন করেছি, মাস শেষে টাকা পেয়েছি, বাজার করেছি, এই যে একটা তৃপ্তি, একটা শান্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এর চেয়ে উত্তম খাদ্য কোনোদিন আর কেউ খায়নি। আর বলেছেন আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম নিজে কাজ করে খেতেন, অন্যান্য নবী রাসূলগণ কাজ করেছেন। বুখারী শরীফে হাদিস খানা আসছে। সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার সাহাবীগণও জীবিকার জন্য কাজ করতেন। কাজকে কখনো ছোট করে দেখতেন না। কোনো কাজে খাটো নয়। হালাল পথে যে কোনো কাজই হোক আমাদেরকে সেই কাজগুলো করতে হবে, তাতে লজ্জার কিছু নেই। রাসূল নিজে কাজ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, শ্রমজীবীদের প্রশংসা করে আল্লাহ বলছেন, এমন বহু লোক আছে যারা জমিনের দিক দিগন্তে ভ্রমণ করে আল্লাহর অনুগ্রহ খুঁজে বেড়ায়। সূরা আল মুজাম্মিল আয়াত নম্বর 20 বলেছেন অনেক লোক আছে এরকম খুঁজতে থাকে আল্লাহর অনুগ্রহ, বিভিন্ন দিক দিগন্তে আল্লাহর অনুগ্রহ খুঁজে বেড়ায়। শিক্ষার্থীরা, ইসলামের শ্রমিককে যে কত মর্যাদা দিয়েছে, শ্রমের যে কত মর্যাদা দিয়েছে আমরা হাদিসগুলোর প্রতি লক্ষ্য করলে আমরা জানতে পারবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শ্রমিককে কাজে নিয়োগ করার আগে যেন তার পারিশ্রমিক নির্ধারণ করে নেই। মানে আমি ঠিক করে নিব যে আজকে তোমাকে দিয়ে এই কাজটি করাবো, এত টাকা দিব, এবং পারিশ্রমিক নির্ধারণ না করে কাজে নিযুক্ত করতে নিষেধ করেছেন। এবং পারিশ্রমিক ঠিক করে নিলাম, এবার কখন আদায় করব এই সম্পর্কে ইসলাম নির্দেশনা দিচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কাজ শেষ করার সাথে সাথে মজুরি দেওয়ার ব্যাপারে বলছেন যে মজুরের শরীরের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। মানে কতটা গুরুত্ব বুঝাতে যাচ্ছেন, শ্রমিক কাজ করে শেষ করেছে, গায়ের ঘাম এখনো শুকায় নাই, তার আগে পারিশ্রমিক দিয়ে দিতে বলছে। তো আমরা যত দ্রুত সম্ভব শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দিলে আল্লাহ খুশি হবেন, আমাদের ভালোবাসবেন। তো যত সম্ভব পারিশ্রমিক আমরা দ্রুত দিয়ে দেব। শিক্ষার্থীরা, আমরা এবার পাঠ 7 আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো ক্ষমা। এটাকে আরবিতে বলা হয় আফউন। আফউন শব্দের অর্থ ক্ষমা। পরিচয়টা কি? আফউন শব্দটি হলো আরবি শব্দ, এর অর্থ মাফ করা, ক্ষমা করে দেওয়া। ক্ষমা আল্লাহ তাআলার একটা বিশেষ গুণ। আল্লাহর যে গুণবাচক নামগুলি আছে, আল্লাহ গফুরুন, এর মধ্যে একটা ক্ষমা একটা হলো আল্লাহ তাআলার গুণ। সুন্দর সমাজ গঠনের জন্য মানুষের এই গুণটা থাকা খুবই প্রয়োজন। শিক্ষার্থীরা, আমরা যখন একসাথে, তোমরা যখন পড়াশোনা করছো, তো একে অন্যের সাথে অনেক সময় একটু ভুল বুঝাবুঝি হয়ে যেতে পারে, একটু মনোমালিন্য হয়ে যেতে পারে। তখন এই ক্ষমা করে দেওয়াটাই হলো আল্লাহর গুণের সাথে আমরা নিজের চরিত্রে, আল্লাহর গুণটাকে নিজের চরিত্রে অর্জন করতে পেরে সেটাকে প্রয়োগ করতে পেরেছি। শিক্ষার্থীরা, ক্ষমার গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, আল্লাহ তাআলা ক্ষমাশীল। আমরা দুনিয়ায় চলতে গিয়ে আল্লাহ তাআলা আমাদের যে বিধিবিধানগুলো জারি করেছেন, আমাদেরকে নির্দেশগুলো দিয়েছেন, অনেক সময় আল্লাহর নির্দেশ অমান্য করে ফেলি, আল্লাহর সাথে শিরক করে ফেলে, আল্লাহকে অস্বীকার করে বসে। তখনও যদি সে বান্দা বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়, অনুতপ্ত হয়, তওবা করে, তাহলে কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপ সমূহ ক্ষমা করেন। যেটা বলছিলাম, আল্লাহ সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী হওয়া সত্ত্বেও মানুষকে ক্ষমা করে দেন। মহান আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমার নীতি অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলুন। আল্লাহ নির্দেশ দিচ্ছেন আপনি ক্ষমা করুন,
সৎ কাজে নির্দেশ দিন এবং অজ্ঞদেরকে এড়িয়ে চলুন। মানে যারা মূর্খ, বুঝে না, ক্ষমা করে দেন। মহান আল্লাহ তাআলা আরো অন্যত্র বলেছেন, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। আল্লাহ তাআলা বলছেন, অতএব আপনি তাদের ক্ষমা করে দেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ওরা যে অন্যায় করছে ওদের ক্ষমা করে দেন, আর তাদের জন্য ক্ষমা প্রার্থনা দোয়া করতে বলছেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যেসব মানুষ আল্লাহ এবং তার দেওয়া বিধান অমান্য করে, আল্লাহ নির্দেশ অমান্য করে ফেলে, বলেছিলাম পরবর্তীতে অনুতপ্ত হয়ে আল্লাহ নিকট সাহায্য প্রার্থনা করে, ক্ষমা প্রার্থী হয়, সর্বশক্তিমান আল্লাহ তাআলা সেসব বান্দাকে তখন ক্ষমা করে দেন। শিক্ষার্থীরা, আমরা একে অন্যকে ক্ষমা করতে পারি। আল্লাহ কি বলতেছেন? আমরা ক্ষমা করে দিলে আল্লাহ খুশি হন। যে ক্ষমা করে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। আমি যদি একে অন্যকে ক্ষমা করে দিই, আমরা ভুল ত্রুটি হতেই পারে, এটা দোষ করেছে, তাকে ক্ষমা করে দিলাম, আল্লাহ আমার প্রতি খুশি হবেন। এই সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, আর যদি তুমি তাদের মার্জনা করো, তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং ক্ষমা করো, তবে জেনে রেখো আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ক্ষমার মূর্ত প্রতীক। শিক্ষার্থীরা দেখো, একবার এক ইয়াহুদি মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার পরে ছাগলের গোশত দিয়ে খাওয়ায়। সেই গোশতের মধ্যে বিষ মিশ্রিত ছিল। সেই গোশতের তরকারিতে বিষ মিশ্রিত ছিল। সেই বিষ মিশ্রিত তরকারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু খাওয়ার পরে উনি বিষক্রিয়া অনুভব করতে পারলেন, যে খাবারে বিষ ছিল। পরে মহিলাকে জিজ্ঞেস করলো, মহিলা সেই বিষের কথা স্বীকার করলো যে আমি বিষ দিয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন। অপরাধীকে ক্ষমা করলে অপরাধী লজ্জিত হয়, অনুতপ্ত হয়, পরবর্তীতে সে আর করবে না। আমরা আমাদের যেমন বলছিলাম, কাজের ছেলেকে একটা অপরাধে তাকে যদি ক্ষমা করে দিই, বুঝিয়ে দিই, পরবর্তীতে সে সাবধান হয়ে যাবে, এই অপরাধটা আর সহজে হবে না। শত্রুকে ক্ষমা করলে শত্রু বন্ধুতে পরিণত হয়ে যায়। তো শিক্ষার্থীরা, আমরা সহপাঠীরা একসাথে যখন পড়ালেখা করব, আমরা আমাদের ওখান থেকে, ঘর থেকে, আমাদের সহপাঠীদের কাছ থেকে আমরা ক্ষমা করতে শিখি। একে অন্যকে ক্ষমা করতে আমরা শিখবো, ক্ষমা করে দেব, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করব। আমরা একে অন্যকে ক্ষমা করব এবং একে অন্যকে ভালোবাসবো। শিক্ষার্থীরা, আমরা এবার পাঠ ৮ নিয়ে আলোচনা করব। আখলাকে দামিমা। আমরা আগে পড়েছিলাম আখলাক দুই প্রকার, আখলাকে হামিদা, আখলাকে দামিমা। আখলাকে হামিদা হলো প্রশংসনীয় চরিত্র, আখলাকে দামিমা হলো নিন্দনীয় চরিত্র। আখলাকে দামিমা হলো যে আচার আচরণ মানুষকে হীন, নীচ এবং ঘৃণিত, নিন্দনীয় করে তোলে, সেটাই হলো আখলাকে দামিমা। নিন্দনীয় আচরণগুলো মধ্যে অনেকগুলো আচরণ আছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে এর মধ্যে। এই দোষগুলি মানুষের মধ্যে থাকে। যেমন আমরা তোমাদের এই ক্লাসে বেশ কিছু আলোচনা ইনশাআল্লাহ করব। যেমন হিংসা, ক্রোধ, লোভ, প্রতারণা, পিতামাতার অবাধ্য হওয়া, ইভটিজিং, ছিনতাই প্রভৃতি হলো আখলাকে দামিমার কিছু বৈশিষ্ট্য। আরো অনেক আছে। এই নিন্দনীয় আচরণগুলো মানুষকে, ব্যক্তি ও সমাজ জীবনকে খুবই হেয় করে তোলে, কলুষিত করে তোলে, বিশৃঙ্খল করে তোলে। এই আচরণগুলো নিন্দা করে সমাজে এরা নিন্দুক হয়ে যায়। ইহকালে তার জন্য তো রয়েছে সমাজের লাঞ্ছিত, অপমানিত, ঘৃণার পাত্র। পরকালে রয়েছে তাদের কঠিন শাস্তি। পরকালে তারা সেখানেও ঘৃণিত, অভিশপ্ত হবে এবং জাহান্নামে সর্বনিম্ন স্তরে তারা পৌঁছে যাবে, আখলাকে জামিমার অধিকারী ব্যক্তিগুলো। এই আচরণটা আল্লাহর কাছে ঘৃণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘৃণিত এবং সমাজেও গ্রহণীয় নয়। সমাজের লোকজন এই কাজগুলিকে ঘৃণা করে। আখলাকে জামিমার কিছু কুফল নিয়ে আমরা আলোচনা করব। কি ক্ষতিটা আমাদের সমাজে করছে, আমাদের কি কি ক্ষতি হচ্ছে, যে লোকগুলো আখলাকে জামিমার অধিকারী তারা কি ক্ষতিতে পড়তে পারে। প্রথমেই আখলাকে জামিমার কারণে সে ঘৃণার পাত্র হয়ে যায়। যার মধ্যে আখলাকে জামিমা আছে, যে চরিত্রের মধ্যে, যে মানুষের মধ্যে, সে সমাজের কাছে যেমনি ভাবে ঘৃণার পাত্রে পরিণত হয়, তেমনি ভাবে পরিবারও তাকে ঘৃণা করে। যদি কোনো লোক চুরি ছিনতাই করে, তো পরিবারও তাকে কিন্তু ঘৃণা করে। কত বুঝায়, সে ঘৃণিত হয়ে যায় ঘরের মধ্যে। পরকালে সে ঘৃণিত, অভিশপ্ত হয়ে যায়। এই প্রসঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার কুচরিত্রের কারণে জাহান্নামের নিম্নস্তরে সে নিক্ষিপ্ত হবে, সে পৌঁছে যাবে, তার আচরণের জন্য সে জাহান্নামে যাবে।
2 নম্বর, জান্নাত থেকে বঞ্চিত। তাহলে মন্দ চরিত্রের লোকেরা, আখলাকে দামিমার অধিকারী লোকেরা পরকালে জান্নাত লাভ করতে পারবে না, সেখান থেকে তারা বঞ্চিত হয়ে যায়। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আল জাওয়াজ ওয়ালাল জাওয়ারিয়ু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুশ্চরিত্র এবং রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না। যার আচার আচরণ খারাপ, যার স্বভাব চরিত্র খারাপ, যার স্বভাব চরিত্র নিকৃষ্ট, নিন্দনীয়, সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূলের অপ্রিয়, সমাজে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সমাজে শান্তি বিনষ্ট করে দেয়, এরা শান্তি শৃঙ্খলা উঠে যায় আখলাকে জামিমার অধিকারী যারা, তাদের আচরণের কারণে। তাহলে শিক্ষার্থীরা, এই আচরণগুলো, যে নিকৃষ্ট আচরণগুলো, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কিভাবে চরিত্র সংশোধন করতে হবে, যে বৈশিষ্ট্যগুলো বলছিলাম, এগুলো থেকে আমাদের দূরে থাকলে, চরিত্র সংশোধন করলে এবং আত্মার সংশোধন, আমার মনটাকে যদি ভালো করে ফেলি, সংশোধন করি, তাহলে এই আখলাকে জামিমা থেকে বেঁচে থাকা সম্ভব। এই জন্য চারিত্রিক দুর্বলতার সব দিকগুলো সংশোধন করা আমাদের আবশ্যক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাসে যা যা শিখলাম, আমানত কি, আমানত রক্ষার গুরুত্ব কি তোমরা বলতে পারবে, শ্রম কি, ইসলাম শ্রমের কি কি মর্যাদা দিয়েছে, আশা করি এই বিষয়ে ভালো একটা ব্যাখ্যা তোমরা করতে পারবে। সৃজনশীল প্রশ্ন যদি আসে শ্রম কি কতে, আর গ বা ঘতে যদি শ্রমের মর্যাদা নিয়ে কোনো গল্প তৈরি করা থাকে, সেটা তুমি শ্রমের মর্যাদা থেকে সুন্দর করে ইসলামের আলোকে গুছিয়ে লিখতে পারবে। ক্ষমা নিয়ে আলোচনা করলাম, ক্ষমার পরিচয়টা বলেছি, ক্ষমা সম্পর্কে আল্লাহ যে গুণাবলী ক্ষমা, এই নিয়ে আমরা আলোচনা করেছি। ক্ষমার বিস্তারিত বর্ণনা তুমি করতে পারবে। শেষে একটু আমরা আলোচনা করেছি আখলাকে দামিমা বা নিন্দনীয় আচরণ নিয়ে। নিন্দনীয় আচরণটা কি, এই আচরণটার কুফল কি, তোমরা ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, আজকের আমাদের ক্লাসের উপরে তোমাদের ছোট্ট একটা বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটি হলো, শ্রম কাকে বলে, ইসলামের শ্রমিকের কি কি মর্যাদা দিয়েছে, তোমার পাঠ্যপুস্তকের আলোকে সুন্দর করে তুমি ব্যাখ্যা করতে পারবে। 2 নম্বর, ক্ষমা কাকে বলে, ক্ষমার গুরুত্ব তুমি সুন্দর করে বর্ণনা করবে। তো শিক্ষার্থীরা, এই বাড়ির কাজটা তোমরা বাসায় অনুশীলন করে ওই বিষয়ের খাতায় লিখে স্কুল খুললে বিষয় শিক্ষকের কাছে জমা দিবে। উনি তোমাদের ধারাবাহিক মূল্যায়নের মতো এটারও মূল্যায়ন করে তোমাদেরকে নম্বর প্রদান করবেন আশা করি। শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুল এর আজকের ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুনমুন আক্তার। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের 5ম অধ্যায়টি পড়ব। এই অধ্যায়ের নাম কৃষিজ উৎপাদন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই অধ্যায়ের পাঠ 4 মাশরুম চাষ পদ্ধতি, পাঠ 5 উদ্যান ফসল সংগ্রহ ও বাছাই এবং পাঠ 6 মাঠ ফসল সংগ্রহ ও বাছাই সম্পর্কে। তোমাদের সবার নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমরা কি কি শিখেছিলাম। চলো দেখে নেওয়া যাক গত ক্লাসে আমরা যা যা শিখেছিলাম। পাঠ 1 গম চাষ পদ্ধতি, পাঠ 2 গম চাষে অন্যান্য প্রযুক্তি ও পরিচর্যা এবং পাঠ 3 মাশরুম চাষের প্রয়োজনীয়তা।
তাহলে চলো প্রথমেই আমরা মাশরুম চাষ পদ্ধতি সম্পর্কে জেনে নিই। আমাদের দেশের আবহাওয়া ও জলবায়ুতে মাশরুম চাষ একটি অত্যন্ত লাভজনক ব্যবসা হতে পারে, আর এজন্য আমাদের মাশরুম চাষ পদ্ধতি সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আমাদের দেশে বিভিন্ন জাতের মাশরুম চাষ করা হয়। এর মধ্যে গ্রীষ্মকালে চাষ করা মাশরুমের মধ্যে স্ট্র, ঋষি কিংবা মিল্কি এগুলো অন্যতম। আর শীতকালে চাষ করা জাতের মধ্যে সীতাকে, বাটন, সীমাজি, ইনোকি এগুলো অন্যতম। তবে সবচেয়ে বেশি চাষ করা হয় 12 মাসি ওয়েস্টার মাশরুম। বিভিন্ন মাশরুমের চাষ পদ্ধতি বিভিন্ন রকম। আজ আমরা ওয়েস্টার মাশরুমের চাষ পদ্ধতি সম্পর্কে জানব। ওয়েস্টার মাশরুম চাষ করার জন্য প্রথমেই আমাদের মাশরুম বীজ বা স্পন তৈরি করে নিতে হবে। সাধারণত ল্যাবরেটরিতে মাশরুম বীজ টিস্যু কালচার পদ্ধতিতে তৈরি করা হয়ে থাকে। টিস্যু কালচার একটি বিশেষ প্রযুক্তি, যে প্রযুক্তিতে নিবিড় পরিচর্যা এবং নিয়ন্ত্রিত উপায়ে একটি মাত্র টিস্যু হতে অসংখ্য টিস্যু বিশিষ্ট চারা বা বীজ তৈরি করা হয়ে থাকে। এই মাশরুমের বীজকে স্পন বলা হয়। এছাড়া আমাদের চাষি ভাইদের চাষের জন্য বাণিজ্যিকভাবে মাশরুমের বীজ প্যাকেটজাত করে বিক্রি করা হয়। এগুলোকে বাণিজ্যিক স্পন বলা হয়। তাছাড়া আমাদের চাষিরা নিজেরাও খড় ব্যবহার করে মাশরুমের বীজ বা স্পন তৈরি করে নিতে পারে। এক্ষেত্রে তাদেরকে অবশ্যই মাদার স্পন সংগ্রহ করে স্পন তৈরি করে নিতে হবে। এবার চলো জেনে নিই আমরা কিভাবে চাষঘর তৈরি করতে পারি। তোমরা কি বলতে পারবে মাশরুম কোথায় চাষ করা হয়? খুব সহজ, মাশরুম কিন্তু অন্য সকল ফসলের মতো মাঠে চাষ করা হয় না। মাশরুম আমরা ঘরে রেখেই চাষ করতে পারি। মাশরুম যে ঘরে চাষ করা হয় তাকে আমরা চাষঘর বলবো। এই চাষঘর আমাদের প্রথমে তৈরি করে নিতে হবে মাশরুম চাষের জন্য। চাষঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে। এজন্য চাষঘরের চারপাশে কয়েকটি জানালা থাকতে পারে। এছাড়া চাষঘরে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহের ব্যবস্থা থাকতে হবে। আর চাষঘরের তাপমাত্রা মোটামুটি 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। মাশরুম কিন্তু আর্দ্রতা খুবই পছন্দ করে, তাই চাষঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে হবে। সাধারণভাবে চাষঘরের আপেক্ষিক আর্দ্রতা 70 থেকে 80% রাখা হয়। মাশরুমের চাষঘরে বিভিন্ন অণুজীবের শ্বাস প্রশ্বাসের কারণে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড তৈরি হতে পারে। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস ভারী হয়ে থাকে, তাই এগুলো নিচের দিকে জমা হয়। চাষঘর থেকে সহজেই কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়ার জন্য চাষঘরের নিচের দিকে খোলা জায়গা রাখা যেতে পারে। অর্থাৎ বেড়া দিয়ে চাষঘর তৈরি করা হলে তার নিচের দিকটা খোলা রাখতে হবে, যাতে করে সহজে কার্বন ডাই অক্সাইড চাষঘর হতে বের হয়ে যেতে পারে। এবার চলো জেনে নিই স্পন সংগ্রহ পদ্ধতি সম্পর্কে। বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে স্পন সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে পলি প্যাকেটে তৈরি স্পন সংগ্রহ করা যেতে পারে। স্পন সংগ্রহের পর অতি দ্রুত সেগুলো কাটার ব্যবস্থা করতে হবে। আর যদি আমাদের কাটতে দেরি হয় তাহলে স্পন প্যাকেটগুলো বস্তা থেকে বের করে খোলা জায়গায় আলাদা আলাদা ভাবে ঠান্ডা স্থানে রাখতে হবে। এরপর চলো জেনে নিই কিভাবে স্পন প্যাকেটগুলো কাটতে হবে, অর্থাৎ প্যাকেট কর্তন পদ্ধতি সম্পর্কে। চাষঘরে প্যাকেটগুলো বসানোর আগে অবশ্যই সঠিক নিয়মে প্যাকেটগুলো কেটে কাটা স্থান ব্লেড দিয়ে চেঁচে পানিতে কিছুক্ষণ চুবিয়ে রাখা প্রয়োজন। প্যাকেট কর্তনের জন্য প্যাকেটের কাঁধযুক্ত পাশে 2 কাঁধ বরাবর প্রতি কাঁধে 2 ইঞ্চি লম্বায় এবং 1 ইঞ্চি ব্যাসের সমান করে অংশ কেটে নিতে হবে। এরপর কাটা স্থানের সাদা অংশ ব্লেড দিয়ে চেঁচে ফেলতে হবে এবং অতি দ্রুত এই প্যাকেটগুলোকে আমাদের 5 থেকে 15 মিনিটের জন্য পানিতে চুবিয়ে রাখতে হবে। তারপর পানি থেকে প্যাকেটগুলো তুলে পানি ভালোভাবে ঝরিয়ে সরাসরি আমরা চাষঘরের মেঝেতে কিংবা চাষঘরের তাকে তাকে প্যাকেটগুলোকে স্থাপন করতে পারি। এবার চলো জেনে নেই স্পনের পরিচর্যা সম্পর্কে। স্পনগুলো চাষঘরের মেঝেতে কিংবা তাকে বসানোর সময় অবশ্যই 2 ইঞ্চি পর পর বসাতে হবে।
স্পনগুলোর চারপাশে আপেক্ষিক আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে হবে। এক্ষেত্রে 70 থেকে 80% আর্দ্রতা বজায় রাখা হয়। এছাড়া স্পনের প্রয়োজন অনুসারে স্পনগুলোতে পানি স্প্রে করা যেতে পারে। গরমকালে সাধারণত 4 থেকে 5 বার স্প্রে করা যেতে পারে, আর বর্ষায় বা শীতকালে যখন পরিবেশ ঠান্ডা থাকে তখন 2 থেকে 3 বার স্প্রে করা যেতে পারে। তবে স্প্রে করার ক্ষেত্রে অবশ্যই স্প্রেয়ারের নজল প্যাকেট থেকে প্রায় 1 ফুট উপরে রাখতে হবে। এছাড়া তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য স্পনগুলোকে খবরের কাগজ কিংবা বস্তা দিয়ে ঢেকে রাখতে হতে পারে। এরপর চলো জেনে নিই মাশরুমের অন্যান্য পরিচর্যা সম্পর্কে। মাশরুমের ঠিকমতো পরিচর্যা করা হলে 2 থেকে 3 দিনের মধ্যেই ছোট আলপিনের মতো অঙ্কুর বের হবে। প্রতি পাশে 8 থেকে 12টি অঙ্কুর রেখে বাকিগুলো সব ছাঁটাই করে ফেলতে হবে এবং 5 থেকে 7 দিনের মধ্যেই মাশরুম সংগ্রহের উপযোগী হয়ে উঠবে। তবে প্রথমবার মাশরুম সংগ্রহ করার পর একদিন বিশ্রামকালে রাখতে হবে এবং পরের দিন কাটা স্থানে পুনরায় ব্লেড দিয়ে চেঁচে পানি স্প্রে করে দিতে হবে। সাধারণত প্রতি স্পন প্যাকেট থেকে আমরা 8 থেকে 10 বার মাশরুম সংগ্রহ করতে পারি, আর এভাবে প্রতি প্যাকেট থেকে প্রায় 200 থেকে 250 গ্রাম মাশরুম আহরণ করা যায়। সবশেষে চলো জেনে নিই কিভাবে মাশরুম সংগ্রহ করব এবং সংরক্ষণ করব। মাশরুম যথেষ্ট বড় হয়েছে কিন্তু শিরাগুলো ঢিলা হয়নি এমন থাকা অবস্থায় মাশরুম সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে আলতো করে মাশরুমগুলোকে তুলতে হবে, তারপর কাঁচি দিয়ে কেটে বাছাই করতে হবে এবং পলি ব্যাগে মাশরুমগুলো ভরে মুখ বন্ধ করে বাজারজাত করা যেতে পারে। মাশরুম সংরক্ষণের জন্য ঠান্ডা স্থানে আমরা প্রায় 2 থেকে 3 দিন সংরক্ষণ করতে পারি, আর ফ্রিজে রেখে প্রায় 7-8 দিনের মতো মাশরুম সংরক্ষণ করতে পারি। তাহলে আমরা মাশরুম চাষ পদ্ধতি সম্পর্কে জেনে নিলাম। এবার চলো জেনে নিই উদ্যান ফসল সংগ্রহ ও এর বাছাইকরণ পদ্ধতি সম্পর্কে। চলো প্রথমেই জেনে নিই উদ্যান ফসল কি। তোমরা কি আমাকে বলতে পারবে উদ্যান ফসল কি? উত্তরটি খুবই সহজ। উদ্যান ফসল বলতে ওই সমস্ত ফসলগুলোকে বোঝাবে যেগুলো আমরা উদ্যান বা বাগানে অর্থাৎ আমাদের বাড়ির চারপাশে উঁচু স্থানে নিবিড় পরিচর্যার মাধ্যমে উৎপাদন করে থাকি। এগুলোকেই উদ্যান ফসল বা গার্ডেন ক্রপস বলে। বিভিন্ন ধরনের উদ্যান ফসল রয়েছে, যেমন ফলের ফসল, ফুলের ফসল, শাকসবজির ফসল কিংবা মশলা ফসল। এগুলোর মধ্যে ফল, ফুল ও শাকসবজি অত্যন্ত পচনশীল। এগুলো যদি যথাযথভাবে সংরক্ষণ করা না হয় তাহলে খুব দ্রুত এগুলো পচে নষ্ট হয়ে যেতে পারে। আমাদের দেশীয় পদ্ধতিতে যেভাবে সংগ্রহ, বাছাই ও বাজারজাত করা হয় এতে করে প্রচুর পরিমাণ ফল, ফুল, শাকসবজি নষ্ট হয়। শতকরা প্রায় 50% ফল, ফুল, শাকসবজি এক্ষেত্রে নষ্ট হতে পারে। এই ক্ষতি আর্থিক দিক থেকে এবং পুষ্টির বিবেচনায় অপরিসীম ক্ষতির কারণ হতে পারে। তাহলে এই ক্ষতি দূর করার জন্য আমরা কি করতে পারি সেই পদ্ধতি সম্পর্কেই আজকে জানবো। ফসল ঘরে তোলা থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হলে এদের বাহ্যিক তরতাজা চেহারা, নিজ নিজ স্বাদ, গন্ধ ও রং অক্ষুণ্ণ থাকবে। আমরা আমাদের ব্যবহারের জন্য ফসলের বিভিন্ন অংশ যেমন ফল, ফুল, কাণ্ড, পাতা, শাখা, কলি কিংবা অঙ্কুর ইত্যাদি সংগ্রহ করে থাকি। এসব সংগ্রহের সময় আমাদের ফসলের বাণিজ্যিক পরিপক্কতাকে বিবেচনা করতে হবে। আচ্ছা, তোমরা কি বলতে পারবে বাণিজ্যিক পরিপক্কতা বলতে কি বোঝায়? বাণিজ্যিক পরিপক্কতা বলতে ফসলের এমন এক অবস্থাকে বোঝায় যে অবস্থায় ফসল সংগ্রহ করলে তা সরাসরি মানুষের খাওয়ার উপযোগী হয়। যেমন লাউ, কুমড়া, সিম, শসা, বরবটি ইত্যাদি ফসল এর চাষকালীন বাড়ন্ত অবস্থায় এমন সময়ে সংগ্রহ করা হয় যাতে করে এগুলো সরাসরি মানুষের খাওয়ার উপযোগী হয় এবং বাজারজাত করার উপযোগী থাকে। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো, আমরা কি সব ধরনের ফল গাছে পুরোপুরি পেকে যাওয়ার পরেই সংগ্রহ করতে পারি? কিছু ফলকে আমরা গাছ থেকে সংগ্রহের পর পাকার জন্য রেখে দিতে পারি না? উত্তরটি হবে হ্যাঁ, অবশ্যই আমরা পারি।
তবে কিছু কিছু ফল গাছে থাকাকালীন অবস্থায় পাকলে ভালো হয় এবং কিছু কিছু ফল গাছ থেকে সংগ্রহের পরে পাকার জন্য রেখে দেওয়া যায়। তাই ফলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত, কিছু ফল গাছ থেকে সংগ্রহের পরে এর মধ্যকার শর্করা আর চিনিতে রূপান্তরিত হয় না। এই সমস্ত ফলের মধ্যে রয়েছে লেবু, জাম্বুরা, লিচু ইত্যাদি। এই সমস্ত ফলগুলোকে গাছে পুরোপুরি পেকে যাওয়ার পরে সংগ্রহ করতে হবে। যদি আমরা পাকার আগেই ফলগুলোকে সংগ্রহ করি এবং পরবর্তীতে পাকার জন্য ঘরে বা গুদাম ঘরে রেখে দিই, তাহলে দেখা যাবে ফলগুলো পচে নষ্ট হয়ে যেতে পারে। এরপর দ্বিতীয়ত, কিছু ফল রয়েছে যেগুলো গাছ থেকে সংগ্রহের পরেও আমরা পাকার জন্য রেখে দিতে পারি। এই ফলগুলোতে গাছ থেকে পাড়ার পরেও ভেতরকার শর্করা চিনিতে রূপান্তরিত হতে পারে এবং ফলগুলো পুরোপুরি পেকে গিয়ে সুগন্ধ ছড়াতে পারে ও নিজ নিজ বর্ণ ধারণ করতে পারে, অর্থাৎ পেকে যাওয়া বর্ণ ধারণ করতে পারে। এর মধ্যে রয়েছে আম, কাঁঠাল, কলা, পেঁপে ইত্যাদি ফলগুলো। ভালো বাজার মূল্য পাওয়ার জন্য উদ্যান ফসলের যথাযথ সংগ্রহ, পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঝাঁটাই বাছাই, প্যাকিং এবং পরিবহনের কাজ অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে। এই সমস্ত কাজ সতর্কতার সাথে না করলে প্রশোধন, বাষ্পীভবন কিংবা শ্বসনের মাধ্যমে ফসল থেকে পানি বের হয়ে ফসল শুকিয়ে যেতে পারে। তাছাড়া তাপমাত্রা বাড়লে শ্বসনের হার বেড়ে যায়। এতে করে কোষ কলা নষ্ট হয়ে ফসল বিভিন্ন রোগ বা জীবাণুর আক্রমণে পচে নষ্ট হয়ে যেতে পারে। তাই আমাদের ফসল সংগ্রহ থেকে শুরু করে ফসলের বাজারজাতকরণ পর্যন্ত একটি সমন্বিত ব্যবস্থায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। চলো এই পদক্ষেপগুলো ধাপে ধাপে আমরা জেনে নিই। প্রথমেই আমরা জানবো ফসল তোলার সময়। ফসল যখন বাণিজ্যিকভাবে পরিপক্ক হবে তখনই ফসল তোলা উচিত। এরপর ফসল তোলার পদ্ধতি। আমরা দুই ভাবে ফসল তুলতে পারি। এগুলো হলো হাতের সাহায্যে এবং যন্ত্রের সাহায্যে। ফসল অত্যন্ত সতর্কতার সাথে তুলতে হবে যেন ফসল বা গাছ কোনোটারই কোনো ক্ষতি না হয়। যন্ত্র, নখ কিংবা ছুরি কাঁচের আঘাত যেন ফসলের না পড়ে, অথবা ফসল যেন সূর্যের তাপে ফেলে রাখা না হয়, কিংবা ফসল মাটিতে না পড়ে যায় বা পায়ে মাটি লাগানো ইত্যাদি বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এরপর চলে আসে ফসল সংরক্ষণের পাত্র। আমাদের এমন পাত্রে ফসল সংরক্ষণ করতে হবে যেন ফসল ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এক্ষেত্রে আমরা এরকম প্লাস্টিকের ঝুড়ি বা এরকম বাঁশ বা বেতের ঝুড়ি ব্যবহার করতে পারি। তাছাড়া ফসলগুলোকে আমাদের পাত্রে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। এরপর মাঠ থেকে পরিবহনের ব্যবস্থা করতে হবে। ফসলগুলোকে যথাযথ পাত্রে রেখে মাঠ থেকে দ্রুত পরিবহন করতে হবে। এক্ষেত্রে গাদাগাদি করে একই পাত্রে সব ফসল ভরে নেওয়া যাবে না। আর ফসলগুলোকে যখন আমরা গাড়িতে করে পরিবহন করব, গাড়ি খুবই ধীর গতিতে চালাতে হবে যেন ফসলের কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়। তাছাড়া ফসল ভর্তি পাত্র আছড়ে ফেলা যাবে না, এতে ফসলের ক্ষয়ক্ষতি হতে পারে। এরপর জেনে নিই তাপমাত্রা সম্পর্কে। ফসলগুলোকে কখনোই সরাসরি সূর্যের তাপে রাখতে হয় না, কেননা উত্তাপে ফসলের কোষগুলো নষ্ট হয়ে ফসল পচে যেতে পারে। এর জন্য সাধারণত সকালে বা পরন্ত বিকেলে ফসল সংগ্রহ করা উত্তম এবং ফসলগুলোকে যথাসম্ভব ঠান্ডা স্থানে সংরক্ষণ করতে হবে। এবং সবশেষে চলে আসে পণ্য বাছাইয়ের ব্যাপারটি। হ্যাঁ, ফসল থেকে আমরা অগ্রহণযোগ্য এবং অপ্রয়োজনীয় অংশগুলোকে বাছাই করে ফেলতে হবে। যত দ্রুত সম্ভব ফসলগুলোকে তাদের আকার আকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করতে হবে। তারপর এই ফসলগুলোকে আমরা প্যাকিং এর জন্য ব্যবস্থা করতে পারি। উদ্যান ফসল প্যাকিং এর ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পাটের বা চটের বস্তা অথবা পলিথিন শীট অথবা প্লাস্টিকের ঝুড়ি বা বাঁশ বা কাঠের তৈরি ঝুড়িও ব্যবহার করতে পারি। এছাড়া বেতের ঝুড়িও ব্যবহার করা যায়। তাছাড়া বর্তমানে বহুল প্রচলিত কাগজের কার্টুন বা কাগজের প্যাকেটেও আমরা প্যাকিং করতে পারি। এবার চলো আমরা জেনে নিই কিভাবে মাঠ ফসলের সংগ্রহ ও বাছাই করতে পারি। ষষ্ঠ শ্রেণীতে তোমরা নিশ্চয়ই মাঠ ফসল সম্পর্কে জেনেছো।
আচ্ছা, তোমাদের কি মনে আছে মাঠ ফসল কি? তোমরা কি বলতে পারবে মাঠ ফসল কি? এটার উত্তরও খুবই সহজ। মাঠ ফসল বলতে সে সমস্ত ফসলগুলোকে বোঝাবে যেগুলো আমরা মাঠ পর্যায়ে বৃহৎ পরিসরে চাষ করে থাকি এবং যেগুলো মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করা হয়। বিভিন্ন ধরনের মাঠ ফসল রয়েছে। এর মধ্যে দানা ফসল, তেল ফসল, ডাল ফসল, চিনি ফসল ইত্যাদি অন্যতম। এই মাঠ ফসলগুলোর উৎপাদনকালীন সময় থেকে বাজারজাতকরণ পর্যন্ত বেশ কয়েকটি ধাপ রয়েছে। এই সমস্ত ধাপে যদি সতর্কতা অবলম্বন করা না হয় তাহলে আমাদের মাঠ ফসলগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে, মাঠ ফসলগুলো নষ্ট হয়ে যেতে পারে। এতে করে আমাদের চাষিরা উপযুক্ত বাজার মূল্য পাবে না। তাছাড়া ফসলের পুষ্টি গুণাগুলো অনেকাংশেই হ্রাস পেতে পারে। তাই আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে কিভাবে আমরা মাঠ ফসলের সংগ্রহ ও বাছাই করতে পারি। এই জন্য প্রথমেই চলো জেনে নিই কি কি ধাপে আমরা এই ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারি। সমন্বিত এই ধাপগুলো হলো সঠিক সময়ে ফসল কাটা, মাড়াইকরণ, ঝাড়াই, ফসল শুকানো, পরিবহন এবং গুদামজাতকরণ। চলো প্রথমেই আমরা জেনে নিই সঠিক সময়ে ফসল কাটা সম্পর্কে। সঠিক সময়ে ফসল কাটা বলতে ফসলগুলো যখন পুরোপুরি পরিপক্ক হয়ে উঠবে সেই সময়ে ফসল কাটাকে বোঝায়। তবে আবহাওয়া এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় রোদ বৃষ্টি ঝড়ের কারণে আমরা ফসল সংগ্রহ করতে পারি না। তাছাড়া এমনও হতে পারে ফসল সংগ্রহের পর রোদ বৃষ্টি ঝড়ের কারণে ফসলগুলোকে সঠিকভাবে ঝাড়াই, মাড়াই কিংবা শুকানো যাচ্ছে না। এক্ষেত্রে ফসলগুলো পচে নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ হতে পারে। ফসল সংগ্রহের সময় আমরা তাই আবহাওয়ার কথা বিবেচনা করে বেশ কিছুদিন আগেই, পরিপক্ক হওয়ার বেশ কিছুটা সময় আগেই ফসল সংগ্রহ করতে পারি। তবে ফসল সংগ্রহের আগে অবশ্যই 15 থেকে 20 দিন আগে আমাদের সেচ দেওয়া বন্ধ করতে হবে। এতে করে ফসলের বৃদ্ধি প্রাপ্ত বাধাগ্রস্ত হবে এবং ফসলগুলো তখন পরিপক্ক হওয়ার উপযুক্ত সময় পাবে। ধান গাছ সংগ্রহের ক্ষেত্রে ধানগুলো যখন সোনালী বর্ণ ধারণ করবে তখন আমরা ধান সংগ্রহ করতে পারি। মোটামুটি 80% ধান পরিপক্ক হলে আমরা সেগুলো সংগ্রহ করতে পারবো। এছাড়া তেল বা ডাল জাতীয় ফসলের ক্ষেত্রে যখন গাছগুলো মরে যাবে, হলুদ বর্ণ ধারণ করবে, তখন আমরা সেগুলো সংগ্রহ করতে পারি। আর দানা ফসলের ক্ষেত্রে এগুলো পুরোপুরি ভাবে পরিপক্ক হয়ে শুকিয়ে গেলে তখনই আমরা সংগ্রহ করতে পারি। তবে দানা ফসলগুলো যদি খুব বেশি শুকিয়ে যায় সেক্ষেত্রে আমাদের পরিবহনে বিভিন্ন ঝামেলায় পড়তে হতে পারে, ফসলগুলো তখন ঝরে পড়তে পারে। ধান এবং গম গাছ কাটার জন্য আমরা বিভিন্ন ধরনের যন্ত্র বা কাঁচি ব্যবহার করতে পারি। এরপর চলো আমরা জেনে নেই মাড়াইকরণ পদ্ধতি সম্পর্কে। এক্ষেত্রে আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারি চলো জেনে নিই। ফসল সংগ্রহের পর দ্রুত রোদে শুকিয়ে আমাদের মাড়াইয়ের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের হাতে চালিত বা শক্তি চালিত মাড়াই যন্ত্র ব্যবহার করতে পারি। তবে আমরা ড্রাম বা মাচার ভেতরে রেখে হাতে পিটিয়েও মাড়াইয়ের কাজটি সম্পন্ন করতে পারি। যদি ফসলের পরিমাণ খুব বেশি হয় সেক্ষেত্রে আমরা গরুর সাহায্য নিয়ে মাড়াইয়ের কাজটি করতে পারি। আর যদি ফসলের পরিমাণ অল্প হয় তাহলে নিজেরাই হাতে পিটিয়ে মাড়াইকরণ সম্পন্ন করতে পারি। ফসলগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে মাড়াইকরণের মাধ্যমে দানাগুলোকে আলাদা করতে হবে। এরপর চলো জেনে নেই ঝাড়াই পদ্ধতি সম্পর্কে। ফসলগুলোকে মাড়াইকরণের পর এর অপ্রয়োজনীয় অংশ আলাদা করে কিছুক্ষণ রোদে শুকিয়ে নিতে হবে। তারপর আমরা কুলা, বাতাস বা শক্তি চালিত ফ্যানের সাহায্যে ঝাড়াইয়ের কাজটি সম্পন্ন করতে পারি। এ সময় খড়, কুটা, চিরা এগুলো দ্রুত আমাদের দানা থেকে আলাদা করে ফেলতে হবে এবং যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে আমাদের ঝাড়াই ও মাড়াইয়ের কাজটি সম্পন্ন করতে হবে। এরপরে ফসল শুকানোর পালা। ফসলগুলোকে মাড়াই এবং ঝাড়াইয়ের পরে অতি দ্রুত সূর্যের তাপে শুকাতে হবে। ফসলগুলোকে 2 থেকে 3টি পর্যায়ে রোদে রেখে এমন ভাবে শুকাতে হবে যেন এর আর্দ্রতা একটি নির্দিষ্ট মাত্রায় থাকে।
এক্ষেত্রে যদি ফসলের কোনো একটি দানা দাঁতে কেটে কট করে শব্দ হয় তাহলে বুঝতে হবে এর আর্দ্রতা যথাযথ পর্যায়ে আছে। সাধারণত দানা ফসলের ক্ষেত্রে 10 থেকে 12% আর্দ্রতা রাখা হয়। যখন আমরা দাঁতে কেটে কট করে শব্দ হতে শুনবো তখন বুঝবো দানা ফসলের আর্দ্রতা 10 থেকে 12% রয়েছে। এছাড়া আমাদেরকে অবশ্যই শুকানোর পর ফসলগুলোকে কিছুক্ষণ ঠান্ডা অবস্থায় রাখতে হবে। এরপর চলো জেনে নেই পরিবহন সম্পর্কে। ফসল শুকানোর পর অতি দ্রুত এগুলো পরিবহনের ব্যবস্থা করতে হবে। আমাদের দেশে সাধারণত চটের বা পাটের তৈরি বস্তায় ভরে ফসলগুলোকে পরিবহন করা হয়। তবে এক্ষেত্রে অবশ্যই কাটা ছেঁড়া বস্তা পরিহার করতে হবে। কাটা ছেঁড়া বস্তায় ফসল পরিবহনের সময় আমাদের অধিকাংশ ফসল নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া ফসল যদি খুব বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে আমরা গাড়িতে করে ফসলগুলোকে পরিবহন করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই ধীর গতিতে গাড়ি চালাতে হবে, নয়তো পুনরায় আবার ফসলের ক্ষতি হয়ে যেতে পারে। এবং সবশেষে আমরা জানবো গুদামজাতকরণ পদ্ধতি সম্পর্কে। এক্ষেত্রে আমরা বিভিন্ন ব্যবস্থা নিতে পারি। আমাদের দেশে ফসলগুলোকে যে ঘর বা যে গোলায় সংরক্ষণ করা হয় তাকেই আমরা গুদামঘর বলতে পারি। গুদাম ঘরে অবশ্যই একটি নির্দিষ্ট আর্দ্রতা রাখতে হবে। আর্দ্রতা খুব বেশি হয়ে গেলে অর্থাৎ গুদাম ঘর স্যাঁতসেঁতে ভাব হয়ে গেলে সেখানে বিভিন্ন রোগ জীবাণু পোকামাকড়ের উপদ্রব বেড়ে যেতে পারে। তাই প্রায় কিছুদিন পর পর আমরা আর্দ্রতা মাপক যন্ত্র দিয়ে গুদাম ঘরের আর্দ্রতা মেপে একটি নির্দিষ্ট পর্যায়ে রাখতে পারি। এছাড়া আমাদের দেশে গুদাম ঘরে বিভিন্ন ভাবে ফসলগুলোকে সংরক্ষণ করা হয়। মাটির তৈরি মটকা কিংবা বাঁশের চটাই দিয়ে তৈরি বড় ঢোল, পাট বা চটের তৈরি বস্তা অথবা বড় বড় প্লাস্টিকের ড্রামের ভেতরে আমরা আমাদের ফসলগুলোকে সংরক্ষণ করতে পারি। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আজকের পড়াগুলো ঠিকভাবে বুঝতে পেরেছো। চলো প্রথম থেকে আরেকবার তোমাদের মনে করিয়ে দিই আজকে আমরা কি কি শিখতে পারলাম। আমরা প্রথমেই শিখেছি মাশরুম চাষ পদ্ধতি সম্পর্কে, তারপর আমরা জেনেছি উদ্যান ফসলের সংগ্রহ ও বাছাইকরণ পদ্ধতি সম্পর্কে, এবং সবশেষে আমরা শিখেছি মাঠ ফসলগুলোর সংগ্রহ ও বাছাইকরণ পদ্ধতি সম্পর্কে। শিক্ষার্থীরা, আজকের এই পড়াগুলোর উপর ভিত্তি করে তোমাদের দুটো বাড়ির কাজ থাকবে। তোমাদের প্রথম বাড়ির কাজ থাকবে ওয়েস্টার্ন মাশরুম চাষের জন্য কিভাবে স্পন প্যাকেট কর্তন করতে হয় তা বর্ণনা করো, এবং দ্বিতীয় বাড়ির কাজ থাকবে মাঠ ফসল সংগ্রহ ও বাছাইয়ের ক্ষেত্রে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় সে সম্পর্কে ব্যাখ্যা করো। এই বাড়ির কাজগুলো তোমরা সুন্দরভাবে সম্পন্ন করে রাখবে এবং স্কুল খোলার পর তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে প্রদান করবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো এবং সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো ও স্বাস্থ্যবিধি মেনে চলো। শিক্ষার্থীরা, তোমরা যদি আমার আজকের এই ক্লাসটি পুনরায় দেখতে চাও তাহলে আমার ঘরের আমার স্কুল এর ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ হাসান মিলু। আজকে আমি তোমাদেরকে পড়াবো অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 13তম অধ্যায় তথা বাংলাদেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগী সংস্থা। তো চলো প্রথমেই জেনে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা যা যা শিখতে পারবো। আজকের ক্লাসটি করার ফলে তোমরা যা যা শিখতে পারবে তা হলো বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগী সংস্থা সমূহের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। বিভিন্ন সংস্থা যেমন ইউনাইটেড নেশনস,
ইউএনডিপি, ইউনেস্কো, ইউনিসেফ এই সংস্থাগুলির গঠন প্রণালী ও কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে। সেই সঙ্গে বিভিন্ন সংস্থাসমূহের সাথে বাংলাদেশের কি সংশ্লিষ্টতা রয়েছে সেটিও তোমরা ব্যাখ্যা করতে পারবে এবং আন্তর্জাতিক উন্নয়ন ও সহযোগিতা সৃষ্টিতে এই সংস্থাগুলির কি কি অবদান রয়েছে সেটিও তোমরা ব্যাখ্যা করতে পারবে। তো চলো এখন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। দেখো, একটা তথ্য তোমরা সবাই জানো যে বর্তমান পৃথিবীতে স্বাধীন ও স্বীকৃত রাষ্ট্র সংখ্যা 195টি এবং তোমরা জানো যে এই রাষ্ট্রগুলির কোন রাষ্ট্রই কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়। রাজনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে কিংবা কোনো না কোনো দিক থেকে এই রাষ্ট্রগুলির একটি রাষ্ট্র অপর রাষ্ট্রের উপর নির্ভরশীল। একটি রাষ্ট্রের অন্য রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন হয়। তো এই সহযোগিতাগুলি সুষ্ঠুভাবে করার জন্যই তোমার মূলত জন্ম নিয়েছে অসংখ্য আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংস্থা। যেমন দেখো, এখানে দুটো শ্রেণী বিভাজন রয়েছে। প্রথমত কিছু সংস্থা আছে যেগুলিকে আমরা আন্তর্জাতিক সংস্থা বলছি এবং কিছু সংস্থা আছে যেগুলিকে আমরা আঞ্চলিক সংস্থা বলছি। যেমন দেখো, আন্তর্জাতিক সংস্থার কথা আমরা যখন বলবো তখন চলে আসবে ইউনাইটেড নেশনস, ইউএনডিপি, ইউনিসেফ, ইউনেস্কো ইত্যাদি। এগুলিকে আমরা কেন আন্তর্জাতিক সংস্থা বলছি? কারণ এই সংস্থাগুলি তোমার আন্তর্জাতিকভাবে বৈশ্বিক কোনো সমস্যা সমাধানের চেষ্টা করছে, আন্তর্জাতিকভাবে বৈশ্বিক যে কোনো উন্নয়ন নিয়ে তারা কাজ করছে। এবং পাশাপাশি আরো কিছু সংস্থা আছে যেগুলিকে আমরা বলছি আঞ্চলিক সংস্থা। এই সংস্থাগুলিকে আমরা আঞ্চলিক সংস্থা কেন বলছি? কারণ এই সংস্থাগুলি নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক ইস্যু নিয়ে কাজ করছে। যেমন ধরো, আমরা উদাহরণস্বরূপ কিছু সংস্থার কথা বলছি, ইউরোপিয়ান ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন, এশিয়ান, সার্ক ইত্যাদি প্রচুর আঞ্চলিক সংস্থা রয়েছে। যেমন ধরো, তুমি যদি আফ্রিকান ইউনিয়নের কথা বলো, সেই ক্ষেত্রে আফ্রিকান ইউনিয়ন কাজ করবে আফ্রিকা মহাদেশভুক্ত যে দেশগুলো আছে সেই দেশগুলো নিয়ে। এই দেশের ভেতরকার যে কোনো অভ্যন্তরীণ সমস্যা, বাণিজ্যিক কোন রকম উন্নয়ন, সেই সেক্টরগুলো নিয়ে কাজ করবে তোমার আফ্রিকান ইউনিয়ন। এবং এই আফ্রিকান ইউনিয়ন আফ্রিকা মহাদেশের বাইরে গিয়ে কোনো রাষ্ট্রের সহায়তা কিংবা উন্নয়ন নিয়ে তারা কাজ করবে না। তারপর ধরো তুমি ইউরোপিয়ান ইউনিয়ন। এই ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে তোমরা অনেকেই জানো যে এই ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যে দেশগুলো আছে তাদের ভেতরে একটি বিশেষ মুদ্রা ব্যবস্থা চালু আছে এবং তাদের ভেতরে যে বাণিজ্যিক কার্যক্রম চলে তারা সেটির মাধ্যমেই করে থাকে। এবং তোমরা খেয়াল করলে দেখবে যে এই ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যে দেশগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই দেশগুলো শুধু তাদের ভেতরকার অভ্যন্তরীণ বাণিজ্যিক কিংবা অন্য যে কোনো সমস্যা নিয়ে কাজ করছে, এর বাইরে তারা কাজ করছে না। যেমন ধরো, আন্তর্জাতিক অঙ্গনে তারা কোনো কাজ করছে না। ফলে এই জন্যই আমরা এই সংস্থাগুলিকে বলছি তোমার আঞ্চলিক সংস্থা। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আন্তর্জাতিক উল্লেখযোগ্য 3টি সংস্থা নিয়ে। তো চলো প্রথমেই কথা বলা যাক ইউনিসেফ নিয়ে। তোমরা অনেকে ইউনিসেফের নাম শুনেছো, কেউ সেটার পূর্ণরূপ জানো, আবার কেউ সেটার পূর্ণরূপ জানো না। ফলে চলো প্রথমে আমরা সেটির পূর্ণরূপ দেখে নেব। ইউনিসেফের পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। তো তোমরা নাম শুনেই অনেকে বুঝতে পেরে গেছো যে এই সংস্থাটি মূলত কাজ করছে শিশুদেরকে নিয়ে এবং নারীদেরকে নিয়েও তারা বিভিন্ন রকম কাজ করছে। তো দেখো, যখন আমরা কোনো সংস্থা প্রতিষ্ঠিত করি তার পেছনে উদ্দেশ্য থাকে, তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। তো চলো এবার আমরা জেনে নেব যে এই ইউনিসেফ আসলে কেন প্রতিষ্ঠিত হয়েছে, ইউনিসেফ আসলে কি কি কাজ করছে। দেখো, একটা তথ্য তোমরা হয়তো জানো যে আমাদের এই পৃথিবীতে অসংখ্য বড় বড় যুদ্ধ হয়ে গেছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য 2টি যুদ্ধ হলো প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো এই যে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর প্রচুর ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতির একটা বড় অংশের শিকার হয়েছে তোমার নারীরা এবং শিশুরা। তোমরা আমাদের স্ক্রিনে কিছু চিত্র দেখতে পাচ্ছ যেখানে আমরা নারী ও শিশুদের ক্ষতি তুলে ধরেছি। তো এই যে শিশুরা যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের সেই ক্ষতিটা রিকভার করার জন্য, তাদের যে মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছিল সেটিকে পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য একটি ত্রাণ তহবিল গঠন করা হয়েছিল, যেটার নাম হলো তোমার ইউনিসেফ। তো তোমরা বুঝতে পারলে যে ইউনিসেফ আসলে কেন প্রতিষ্ঠিত হয়েছিল। তো চলো এখন আমরা একটু দেখে নেব যে ইউনিসেফ আসলে কি কি কাজ করছে।
তো এই যে শিশুদের যে ক্ষতি হলো, নারীদের যে ক্ষতি হলো, সেই ক্ষতিগুলো পুষিয়ে দেওয়ার জন্য, তাদের যে মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছিল সেটাকে ফিরিয়ে দেওয়ার জন্য 1946 সালে আমেরিকাতে তোমার ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়। তো তোমরা বুঝতে পারলে ইউনিসেফ আসলে কেন প্রতিষ্ঠিত হয়েছিল এবং কখন প্রতিষ্ঠিত হয়েছিল। তো এটা যেহেতু আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়েছে, তো স্বভাবতই তার সদর দপ্তর হলো তোমার আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে। চলো এবার আমরা একবার দেখে নেব এই ইউনিসেফ আসলে কি কি বিষয় নিয়ে কাজ করছে। তারা তোমার প্রধানত কাজ করছে মাতৃত্বজনিত বিভিন্ন রোগ নিয়ে। যেমন তোমরা খেয়াল করে দেখো, গর্ভকালে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্যার সমাধান নিয়ে ইউনিসেফ কাজ করছে। তারপরে তারা তোমার কাজ করছে শিশুদের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও টিকা প্রদান নিয়েও তারা বিভিন্ন রকম কাজ করছে। এছাড়া তোমার তারা কাজ করছে স্যানিটেশন ব্যবস্থাপনা নিয়ে। তারপরে তারা তোমার কাজ করছে নারীদের মৌলিক শিক্ষা নিয়ে, ইত্যাদি বিষয়ে ইউনিসেফ কাজ করে যাচ্ছে। তো দেখো আমরা জানতে পারলাম ইউনিসেফ প্রতিষ্ঠিত হলো 1946 সালে, তবে তারা তোমার মূলত কাজ শুরু করেছে 1950 সালের দিকে এসে। এবং তোমরা হয়তো জানো যে ইউনিসেফ এত চমৎকার ভাবে বৈশ্বিক উন্নয়নে কাজ করে আসছে যে 1965 সালের দিকে এসে ইউনিসেফকে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আসলে ইউনিসেফ সম্পর্কে কিছু বেসিক তথ্য জেনে গেলে। তো চলো এবার আমরা জেনে নেব বাংলাদেশের সঙ্গে ইউনিসেফের সংশ্লিষ্টতা কতখানি রয়েছে। দেখো, আমরা বাংলাদেশ ইউনিসেফের সঙ্গে যুক্ত হই 1951 সালের দিকে এসে, অর্থাৎ 1946 সালে প্রতিষ্ঠিত হলো, তার ঠিক 5 বছর পরে আমরা ইউনিসেফের সঙ্গে যুক্ত হলাম এবং ইউনিসেফ আমাদের ঢাকাতে একটি অফিস প্রতিষ্ঠিত করলো। তবে ইউনিসেফের সঙ্গে আমাদের কাজ শুরু হয় 1977 সালের দিকে এসে। তো 1977 সালের পর থেকে ইউনিসেফ বিভিন্ন ভাবে আমাদের নারী উন্নয়ন বলো, শিশুদের উন্নয়ন বলো, এই সেক্টরে তারা আমাদেরকে সহায়তা করে এসছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম পাঠে ইউনিসেফ সম্পর্কে জানলে। চলো এবার আমরা দ্বিতীয় পাঠে চলে যাব এবং দ্বিতীয় পাঠে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ইউনেস্কো নিয়ে। তো চলো প্রথমে আমরা ইউনেস্কোর পূর্ণরূপটা জেনে নিই। ইউনেস্কোর পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তোমরা অনেকেই নাম শুনে বুঝে গেছো যে ইউনেস্কো মূলত কাজ করছে শিক্ষা নিয়ে, বিজ্ঞান নিয়ে, সংস্কৃতি নিয়ে এবং সামাজিক বিভিন্ন উন্নয়ন নিয়ে তারা কাজ করছে। দেখো, যখন আমরা ইউনিসেফ পড়ছিলাম তখন আমরা বললাম ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়েছে 1946 সালে। ঠিক একই বছর তথা 1946 সালেই ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়। তবে এই ইউনিসেফ এবং ইউনেস্কোর সদর দপ্তরের ভেতরে একটু পার্থক্য আছে। ইউনিসেফের সদর দপ্তর আমরা বলেছি নিউ ইয়র্ক সিটিতে, তবে ইউনেস্কোর সদর দপ্তর হলো তোমার ফ্রান্সের প্যারিস শহরে। তো চলো এবার আমরা একটু দেখে নেব যে ইউনেস্কোর সঙ্গে আমরা আসলে কবে যুক্ত হয়েছি, ইউনেস্কোর মধ্য দিয়ে আমরা আসলে কি পেয়েছি। আমরা 1972 সালের 27 অক্টোবর যুক্ত হলেও ইউনেস্কো আমাদের সঙ্গে কাজ শুরু করে 1973 সালে। তো চলো এবার আমরা একটু দেখে নেব যে ইউনেস্কোর মাধ্যমে আমরা আসলে কি পেয়েছি। দেখো, আমরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি এবং তোমরা জানো পৃথিবীতে বাংলাই একমাত্র ভাষা যেটির জন্য আন্তর্জাতিকভাবে পুরো বিশ্বব্যাপী একটি ভাষা দিবস পালন করা হয়। তো এই যে আমাদের বিশাল একটি অর্জন, সেই অর্জন কিন্তু আমরা পেয়েছি মূলত ইউনেস্কোর মাধ্যমে। অর্থাৎ ইউনেস্কো আমাদেরকে স্বীকৃতিটা দিয়েছে, আমাদের ভাষা শহীদদের যে ত্যাগ, সেটির স্বীকৃতি ইউনেস্কোর মাধ্যমে আমরা পেয়েছি। এছাড়া তোমরা অর্থাৎ ইউনেস্কো আমাদেরকে স্বীকৃতিটা দিয়েছে। এছাড়া তোমরা শিক্ষা সফরে অনেকে সুন্দরবন গেছো, অনেকেই বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ গেছো। এই দুটো বিষয়েও কিন্তু স্বীকৃতি পেয়েছে তোমার ইউনেস্কোর মাধ্যমে। এছাড়া তোমরা হয়তো শুনেছো আমাদের নওগাঁর পাহাড়পুর এবং সোমপুর বৌদ্ধ বিহার, এই দুটো ঐতিহ্য কিন্তু রক্ষিত হয়েছে এবং স্বীকৃতি পেয়েছে তোমার ইউনেস্কোর মাধ্যমে। তো ইউনেস্কোর মাধ্যমে আমরা এই বড় বড় অর্জনগুলো পেয়েছি। তো এভাবেই ইউনেস্কো বৈশ্বিকভাবে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, সাহিত্য এই সেক্টরগুলো নিয়ে কাজ করে আসছে। তো চলো এবার আমরা তৃতীয় পাঠে চলে যাব। তৃতীয় পাঠে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ইউএনডিপি নিয়ে। তো চলো প্রথমে আমরা ইউএনডিপির পূর্ণরূপ জেনে নেব। ইউএনডিপির পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ডেভেলপমেন্ট শব্দটা শুনে তোমরা অনেকে হয়তো বুঝে গেছো ইতোমধ্যে যে ইউএনডিপি মূলত কাজ করে তোমার উন্নয়ন নিয়ে। তো এই ইউএনডিপি যদিও উন্নয়ন নিয়ে কাজ করে, তবে তারা নির্দিষ্ট একটি সেক্টরে উন্নয়ন নিয়ে কাজ করে না, বরং তাদের বেশ কিছু ক্ষেত্র আছে যেই সেক্টরগুলোতে, যেই ক্ষেত্রগুলোতে তারা
বিভিন্ন রকম কাজ করে আসছে। তো চলো সেই সেক্টরগুলো সম্পর্কে জানার আগে আমরা একটু জেনে নেব ইউএনডিপি কবে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটির সঙ্গে আমরা আসলে কবে যুক্ত হয়েছি। ইউএনডিপি প্রতিষ্ঠিত হয়েছে তোমার 1965 সালে এবং ইউএনডিপির সঙ্গে আমরা যুক্ত হয়েছি 1972 সালে। অর্থাৎ 1972 সালে এসে ইউএনডিপি আমাদের সঙ্গে কাজ করতে শুরু করেছে এবং এই ইউএনডিপি সদর দপ্তর হলো তোমার আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে। অর্থাৎ তোমরা যেটা জেনেছিলে ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে তোমার নিউ ইয়র্ক সিটিতে এবং ইউএনডিপির সদর দপ্তর তোমার ঠিক একই জায়গায় নিউ ইয়র্ক সিটিতে। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, চলো এবার আমরা জেনে নিব ইউএনডিপি মূলত কোন 6টি ক্ষেত্রে কাজ করে। ইউএনডিপি তোমার প্রথমত কাজ করে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা নিয়ে। যেমন তোমরা জানো পৃথিবীর অসংখ্য রাষ্ট্রে গণতন্ত্র আছে কিন্তু সেটির প্রকৃত চর্চা নেই। যেমন মানুষের অধিকারের কথা বলা হচ্ছে কিন্তু তাদের অধিকার দেওয়া হচ্ছে না, তাদের বাক স্বাধীনতার কথা বলা হচ্ছে কিন্তু তাদের স্বাধীনতা দেওয়া হচ্ছে না, এভাবে তাদের স্বাধীনতা এবং অধিকার লঙ্ঘন করা হচ্ছে। তো ইউএনডিপি মূলত তোমার সেই প্রকৃত গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনার জন্যও কাজ করছে। এছাড়া ইউএনডিপি কাজ করছে তোমার দারিদ্র দূরীকরণ নিয়ে। যেমন তোমরা হয়তো একটা তথ্য জানো যে পৃথিবীর অসংখ্য মানুষ প্রতিদিন ক্ষুধার তাড়নায় মারা যাচ্ছে। তো এই যে ক্ষুধার তাড়নায় যে মৃত্যু হার সেটি কমিয়ে আনার জন্যও ইউএনডিপি কাজ করে যাচ্ছে। এছাড়া ইউএনডিপি কাজ করছে সংকট মোকাবিলা নিয়ে। যেমন তোমার এই সংকটগুলো হতে পারে মানবিক সংকট, গণতান্ত্রিক সংকট, ভৌগোলিক সংকট ইত্যাদি। তো এই যে সংকটগুলো সেটি দূর করার জন্যেও, সেই সংকটগুলো মোকাবিলা করার জন্যেও তোমার ইউএনডিপি কাজ করে যাচ্ছে। এছাড়া তোমার ইউএনডিপি কাজ করছে পরিবেশ নিয়ে, তারপরে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে। যেমন দেখো তোমরা একটা শব্দের সঙ্গে পরিচিত, সেটা হলো গ্লোবাল ভিলেজ। তো এই যে আমাদের আইটি সেক্টর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সেখানে আমরা আসলে উৎকর্ষ সাধনের ফলেই, সেখানে উন্নয়ন ঘটানোর ফলেই কিন্তু তোমরা গ্লোবাল ভিলেজ সম্পর্কে জেনেছো। তো এই যে আইটি সেক্টর, যেটাতে উন্নয়ন করার ফলে আমরা আজকের গ্লোবাল ভিলেজ পেয়েছি, সেই আইটি সেক্টরেও, সেই তথ্য প্রযুক্তিতেও উন্নয়ন আনার জন্য ইউএনডিপি কাজ করে যাচ্ছে। এছাড়া ইউএনডিপি তোমার সর্বশেষ কাজ করে যাচ্ছে এইডস এবং এইচআইভি নিয়ে, যেটা তোমরা জানো যে মানবদেহের জন্য অত্যন্ত ভয়াবহ ব্যাধি, সেটি নিয়েও ইউএনডিপি কাজ করে যাচ্ছে। তো এভাবেই ইউএনডিপি তোমার 6টি সেক্টর নিয়ে বৈশ্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, চলো এতক্ষণ আমরা যা যা পড়লাম সেটি একটু সামারাইজ করে নিই। দেখো 5.1-এ তোমরা জেনেছো ইউনিসেফ সম্পর্কে। তোমরা সে সম্পর্কে জেনেছো ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়েছে 1946 সালে এবং ইউনিসেফ কাজ করছে নারী ও শিশু বিষয়ক উন্নয়ন নিয়ে। এরপরে তোমরা জানলে যে ইউনিসেফের সঙ্গে আমরা যুক্ত হয়েছি 1951 সালে। তো তারপরে তোমরা 5.2-এ জেনেছো ইউনেস্কো সম্পর্কে, যে ইউনেস্কো মূলত কাজ করছে শিক্ষা নিয়ে, সংস্কৃতি নিয়ে, বিজ্ঞান নিয়ে, সাহিত্য নিয়ে। এরপরে তোমরা জানলে আমরা ইউনেস্কোর সঙ্গে যুক্ত হয়েছি 1972 সালে এবং সেই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য তোমরা জানতে পারলে যে আমরা যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি সেটির স্বীকৃতি আমরা পেয়েছি ইউনেস্কোর মাধ্যমে। এরপরে আমাদের যে সুন্দরবন আছে, বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ আছে, নওগাঁর পাহাড়পুর সোমপুর বৌদ্ধ বিহার আছে। তো এই বিষয়গুলোর স্বীকৃতিও কিন্তু আমরা ইউনেস্কোর মাধ্যমে পেয়েছি। এরপরে তোমরা সর্বশেষ পাঠ তথা পাঠ 3-এ তোমরা জেনেছো ইউএনডিপি সম্পর্কে, যে ইউএনডিপি বৈশ্বিক উন্নয়ন নিয়ে কাজ করছে। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এখানেই আমাদের আজকের ক্লাসটি শেষ করতে যাব। তবে শেষ করবার আগে তোমাদের ছোট্ট দুটো বাড়ির কাজ দেব এবং আমরা আশা করছি তোমরা সেই কাজ দুটো তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে। তোমাদের প্রথম কাজ হলো ইউনিসেফ তৃতীয় বিশ্বের দেশগুলো নিয়ে কি কি কাজ করছে সেটির ব্যাখ্যা তোমরা লিখবে এবং দ্বিতীয় কাজ হলো ইউনেস্কোর মাধ্যমে আমাদের বাংলাদেশে যেই উন্নয়নমূলক কাজ হয়েছে সেই কাজের ফলে বৈশ্বিক দরবারে আমাদের বাংলাদেশ কতটুকু এগিয়ে গেছে সেটি তোমরা বিশ্লেষণ করবে। তো শেষ করছি, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা যদি আমাদের আজকের ক্লাসটি পুনরায় করতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখো। সুতরাং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সরকারি দিক নির্দেশনা মেনে ঘরেই অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। Hello dear students, how are you? I hope you all are having a good time and you are enjoying sound health and mind. Welcome to Amar Ghore Amar School. Welcome to English class. Let's begin. Now, at the very first, I want you all to read the following conversation. Please have a look. Hello, can I help you? Hi, could you please show me the way to the post office? Sure. Would you like to walk? No, I might take a rickshaw. That's better. I can tell the rickshaw puller how to reach there easily. Great. Thanks a lot. Now, if you look carefully, some words, in fact, some verbs in this conversation are underlined. What are they doing? What do they function in English? Now, these are all called modals or modal auxiliaries. We call them modal verbs. So today, we are going to learn modal verbs. In fact, in today's lesson, inside modal verb, we will be focusing on can and could, may and might. Let's begin. Now you can see in auxiliary verbs there are two types. First of all, primary auxiliaries, which are very basic ones like am, is, are, was, were, have, has, had, do, does, did. These are the primary or basic auxiliary verbs. And the second one is the modal auxiliary verb. Now inside modal auxiliaries we have can, could, may, might, will, would, shall, should, must, ought to, need.
So today we will be learning some very useful modal verbs. So dear students, let's see the characteristics of those modal verbs. Firstly, you see these modal verbs, they do not have any past forms like the other primary auxiliary verbs. For example, is, are, am, they have past form like was and were. You have the past form for have or has, that is had. But the modal verbs, they do not have any past form. See, for example, must or may do not have a past form. Now you can see may and might can refer to the same time, that is present or future. We will have a look at some examples and then this characteristic will be very clear to all of you. Let's see. Before I go to the examples, I would like to discuss on some of the more characteristics of those modal verbs. Let's see. Secondly, third person forms. Third person forms. The primary auxiliaries have third person forms like with he or she, we use s or es at the end of the verb. For example, we can say he goes to school, he does it, she does it, or it has, it does, etc., etc. But for modal verbs, it doesn't have any s or es form, that is third person singular form. For example, we don't say he can't go to school or he wills go to school because these modal verbs, they do not have any third person singular form. So please remember this characteristic. Thirdly, primary auxiliaries, they have two infinitive form, that is 2 plus verb form. For example, to do, to work, to go, etc., etc. And with two form, we do not add s or es at the end of the verb. But for modal verbs, we don't have any infinitive form. For example, we don't say to can, we don't say to will, we don't say to may. So please remember this characteristic also. Now, after these three characteristics, remember, need, this particular verb need has both main verb and modal verb form. For example, we say we need sugar, he needs rest, they needed some money. Here, they are used, the verbs need in those sentences. Need has been used as the main verb or the full verb, but it can also be used as a modal verb. For example, we can say we needn't take a taxi. Here, it is in fact used as a modal verb. Therefore, while using them in sentences, you have to be really careful whether you are using them as a main verb or modal verb. Now, very important part, the uses of modal auxiliaries. Please listen very carefully. Have a look at the screen. Modals can be used to express possibility, certainty, ability to do something, requests, advice, permission, obligation, necessity, prohibition, etc. Have a look at the examples. The first one, can I borrow your pen? Here, someone is asking for permission. So, he or she has used the modal verb can. Or you can say it may rain today, which asserts possibility. So if you want to talk about some near future possibility, you may use this particular modal verb. You can say it may rain today. You can also say it may not rain today. Dear students, let's have one more activity. I'm sure you have got a lot of confidence with the uses of these kind of modal verbs. Now, let us participate in this activity. Have a look at those sentences. There are 5 sentences for you where you have to use the appropriate modal verb. The first one, I dash swim in the river. So what do you think of the answer? If you look at this sentence, it expresses a kind of ability to do something. So when you are able to swim, what do you say? You say, I can swim. So the correct answer is going to be, I can swim in the river, which is expressing your ability to swim. Second one, dear sir, dash I borrow your pen? So it is a request. So if you want to make a request, you use either may, can, even you can use would, could. In this sentence, if you write can, it is going to be informal. As I said before, you can use can
or can I with your friend. But when you express a kind of request, very special request, formal request, what do? You use may. If you look here, dear sir, so it means you are talking to someone very respectable. Therefore, you should use may. So the correct answer is going to be, may I borrow your pen? Dear sir, may I borrow your pen? You are becoming formal. You are becoming polite. Third one, she said that. Said. If you look at this verb, it indicates past event. Said. She said that she could come or she might come. Here, I think might is going to be appropriate because it is expressing something which is not certain. So we have already learned something which is less certain, something which has less probability or which has less possibility. In that case, we use might. So she said that she might come. It means she might not come also. Fourth one, it is absolutely false. So when you say it is absolutely false, it means something negative is going to follow. So the appropriate answer should be, it cannot be true. So the whole connotation is that something is absolutely false, therefore it cannot be false. It indicates future impossibility, something which is absolutely impossible in future. Therefore, we have used cannot. Now remember, as I said before, when we use cannot, it is one single word. You cannot separate the word cannot. So when you write C-A-N-N-O-T, it is one single word and you pronounce it in this way, cannot. So it cannot be true. Last one, I swim across the river when I was young. So it is indicating an activity in the past. So I believe we are talking about ability. We are talking about someone's ability in the past. So it is best to use could. So therefore, the sentence is going to be like this. I could swim across the river when I was young. We are expressing ability in the past time. So I believe by this time, you have got a very good idea with those uses of these modal verbs. So I wish you good luck with your academic life and with the uses of modal verbs. Now, dear students, let's talk about two particular modal verbs, can and could. Have a look. In fact, can and could, you see, denoting possibility and impossibility. We use could to show that something is possible but not certain. If you look at the example, it will be clear to you. The first one, they could come by car. It means they could or they could not. So it is a possibility but not 100% sure. Second one, they could be at home. It means it is also a possibility but you cannot be 100% sure that they are in fact at home or not. Now, we also use can to make general statements about what is possible or impossible. See, it can be very cold here in winter. So it is a possibility. Usually it is cold in winter, but in cold countries it can be really, really cold. So you use can as a modal verb in these kind of expressions. Secondly, they can't be true. So when you talk about negative connotations, when you talk about negative issues, then you use can't. Remember, when you use cannot, it is a single word. You do not say can not. It is one particular word. So please say cannot instead of can not. I hope you will remember it for the rest of your life. Let's learn more about can. See, it refers to ability or inability, whether you are able to do something or you are in fact not able to do something. There also you use this particular modal verb. Have a look at this example. I can see you, which refers to your ability to do something, to perform an action. If you say I can swim, it means you are expressing your ability.
Now, secondly, help, I can't breathe. Again, you are talking about your inability to breathe. So, you use can for positive ability and you use can't for negative expressions. It means inability to do something. Can also denotes prohibition. You cannot bring mobile phones into the classroom. It is a prohibition. It is forbidden for students to bring mobile phones inside a classroom. You cannot chew gums in my class. When teachers say this, they really mean that it is a prohibition and it is your manner and etiquette that you follow this kind of advice of the teacher. You cannot chew gums in my class. It means in your teacher's class, it implies that you are obliged to listen to this particular advice. Now, can or could also talk about permissions, seeking permission in a polite way. See, you can say, can I borrow your pen? In fact, can is little bit informal, like you use can with your friend. Suppose you want to borrow something from your friend, you use can. You can say, can I use your pen? Can I borrow your pen? But if you want to borrow something from your teacher, you need to be really, really formal. And in that case, you use could. For example, could I borrow your laptop, please? So if you